আজ আমাদের আড্ডার অতিথি শাশ্বতী গুহ ঠাকুরতা। শাশ্বতী গুহ ঠাকুরতার নামটা শুনলেই আমাদের একটা নস্টালজিয়া কাজ করে। অবশ্যই আমাদের সাথী, আমাদের জীবন চলার পথে পাশে থেকে ওনারা ছিলেন। ওনারা বলছি কারণ ওনারা দুজন ছিলেন, কিন্তু আজ শাশ্বতীদি একাই থাকছেন। শাশ্বতী গুহ ঠাকুরতা যেদিন টেলিভিশন শুরু হয়েছে, অর্থাৎ 15 অগস্ট 1975, সেই দিন থেকে দূরদর্শনের মুখ হয়ে আমাদের সাথে রয়েছে, দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে আমাদের সাথে রয়েছেন। আরেকটা অদ্ভুত ব্যাপার যে বাঙালি আনা আমাদের যেটা রয়েছে, সেই বাঙালি আনাটাও কিন্তু এই দূরদর্শনের সাথে, এই শাশ্বতী দিদির সাথে এইভাবে বোধহয় একসাথে হয়ে রয়েছে। শাশ্বতীদি বহুদিন অ্যাঙ্করিং যেটা টেলিভিশনে করেছেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন। উনি এখন অভিনয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন, বহু অভিনয় করেছেন এবং সেই অভিনয় যেখানে যেখানে করেছেন সেগুলো আমি একটু ছোট্ট করে জানাচ্ছি। উনি ফিল্ম আবর্ত 2013 সালে করেছেন, এভাবেই গল্প হোক 2020 সালে। আসেন শাশ্বতী গুহ ঠাকুরতা, আমি একটু বলতে বলতে উনি এসে গেছেন, আমি একটু কন্টিনিউ করে দিই। উড়ান করেছেন 2019 সালে, এবার সবর 2015 সালে, বাঙালি বাবু ইংলিশ মেম 2014 সালে করেছেন, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে 2023 সালে। অর্থাৎ এতগুলো অভিনয় উনি করেছেন, এখনও করে চলেছেন। এবং আমরা প্রতিদিনের যে টেলিভিশন প্রোগ্রাম, অর্থাৎ টেলিভিশন যে প্রোগ্রামগুলো হয়, মেগা সিরিয়ালগুলো হয়, সেখানে শাশ্বতীদি একটি চেনা মুখ এবং প্রত্যেক সন্ধ্যাবেলায় উনি টিভি প্রোগ্রামের সাথে রয়েছেন। এবং অর্থাৎ ঘরের মানুষ, আগেও ঘরের মানুষ ছিলেন, এখনও ঘরের মানুষ হয়ে রয়েছেন। আজকে আমাদের 175তম আড্ডা শাশ্বতী গুহ ঠাকুরতার সাথে। আচ্ছা, আড্ডার প্রথম শর্তই হলো যে সবাই একটু কাছে কাছে এসে বেঁধে বেঁধে বসতে হবে। ওই দূরে থাকলে কি করে হবে? প্লিজ কাছে আসুন। মায়া আর্টসে আমি আগে এসেছি দুবার এক্সিবিশনে, আর্ট এক্সিবিশন দেখতে, কিন্তু আমি কখনো মায়া আর্টসের আড্ডায় আসিনি। আমাকে মধুসন্ধ্যা ডেকেছে ঠিকই, কিন্তু ওই সময়টা দিতে পারিনি। এই প্রথম আমার মায়া আর্টসের আড্ডায় আসা। কি দিয়ে শুরু করব বলুন তো? আমাকে যেটা আজকে এসেও আমি ওই কথাটাই শুনেছি যে আমি যখনই যেখানে যাই, যেহেতু একটা খুব মানুষের চেনা মুখ, তো যখন কলকাতায় প্রথম দূরদর্শন এলো 1975-এ, সেই একদম প্রথম শুরুর দিন থেকেই রয়েছি। সুতরাং সত্যি তো অনেকটাই বছর, 50 বছর দূরদর্শনে নয়। 12 সালে আমি রিটায়ার করে গেছি, তবু অনেকগুলো বছর, 38 বছর দূরদর্শনে কাজ করেছি। তো যেটা প্রথমেই হয় যে বয়স নির্বিশেষে সবাই আর কি, যারা আমার থেকে ছোট তারা তো বটেই, যারা আমার বয়সী এবং যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তারাই প্রথমেই একেবারে, ও আপনাকে তো সেই ছোটোবেলা থেকে দেখতে দেখতে আমরা বড় হয়েছি। হ্যাঁ, তো তাই জন্য আমি আজকে মধুসন্ধ্যাকে বলছিলাম যে আমরা হলাম দূরদর্শনের ডাইনোসর। হ্যাঁ, তো সবারই এটাই বক্তব্য যে আপনাদের তো সেই ছোটোবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ তাই, কারণ দূরদর্শনের একেবারে ছোটোবেলা থেকে, ভোরের দিনগুলোর থেকে আমি না কোনো দিনও ভাবিনি যে দূরদর্শনে আমি চাকরি করতে যাব। ইনফ্যাক্ট আমি যে চাকরি করব কোনো দিন, এই কথাটাই কখনো ভাবিনি। আমি খুব ছোটোবেলা থেকে গান শিখতাম কলকাতাতেই, দক্ষিণীতে নাচ শিখতাম, সেটাও দক্ষিণীতে। তারপরে যখন কলেজে উঠলাম তখন আমি পড়তে গেলাম শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে যখন পড়তে গেলাম, তখন যেহেতু আমরা স্কুল করেছি কলকাতায় আর শান্তিনিকেতনে কলেজটা করতে গেলাম গ্র্যাজুয়েশন, তো তাই জন্যে একটা তো অ্যাডমিশন টেস্ট দিতে হলো। অ্যাডমিশন টেস্টে পেয়ে গেলাম, কিন্তু হস্টেলে জায়গা পেলাম না। হস্টেল পুরো ভর্তি। যারা পাঠভবন থেকে পড়েছে স্কুল থেকে ছোটোবেলা থেকে, তারা সিটগুলো দখল করে নিয়েছে, বাইরের স্টুডেন্টদের জন্যে সিট ছিল না। তো আমি সিট পাইনি। তখন হলো তাহলে তো ফিরে আসতে হয়। আর আমার যে খুব একটা শান্তিনিকেতনে পড়তে যাওয়ার ইচ্ছে ছিল তা একেবারেই নয়। তার আগে একটুখানি বলার আছে, সেটা হচ্ছে যখন হায়ার সেকেন্ডারি পাশ করলাম, আমাদের সময় তো মাধ্যমিক নয়, আমাদের সময় হায়ার সেকেন্ডারি, 11-এর পরে হায়ার সেকেন্ডারি। তো তখন আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি শান্তিনিকেতনে গিয়ে পড়ি, কিন্তু তখন তো বয়সটা অল্প,
গভীরতাও কম, বুদ্ধিশুদ্ধি আরও কম। তো তখন আমি দেখলাম বন্ধুবান্ধব সবাই যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, বা যাদবপুর ইউনিভার্সিটি তো বখাটেদের আড্ডার জায়গা তখন। তো তখন আমি বললাম যে সব বন্ধুরা যাদবপুরে পড়তে যাচ্ছে, আমিও যাদবপুরে পড়তে যাব, আর ইংলিশ অনার্স নিয়ে পড়বো। কেন যে ইংলিশ অনার্স নিয়ে পড়বো সেটার জন্যও কিন্তু কোনো, ইংরেজি সাহিত্যটাকে যে ভীষণ ভালোবেসেছি তাই জন্য ইংরেজি অনার্স নিয়ে পড়তে যাব, সেগুলো কিন্তু বললে খুব মিথ্যে কথা বলা হবে আর কি, তা একেবারে না। ওই আর কি একটা কায়দা, ইংলিশ অনার্স পড়ছি বলে আমি যাদবপুরে বললাম যে না, আমি যাদবপুরে ইংলিশ অনার্স পড়তে যাব। তো মা আমাকে অনেক বোঝাবার চেষ্টা করলেন প্রথমে, তারপর বকুনি টকুনি হলো, অশান্তি হলো বাড়িতে, কিন্তু আমি তো না, যাদবপুরেই পড়বো। তখন ভর্তি হওয়াটা এত কঠিন ছিল না, মোটামুটি একটা নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশন পেলেই ভর্তি হওয়া যেত। তো ভর্তি হয়ে গেলাম, মা কথা বন্ধ করে দিলেন। তার আগে ঝগড়াঝাটি যা হবার, বকুনি সবই হয়ে গেছে। তারপরে শেষ অস্ত্র যেটা, সেটা হচ্ছে কথা বন্ধ। বেশ কথা বন্ধ। আমি যাদবপুরে পড়তে লাগলাম। পড়তে পড়তে ফার্স্ট ইয়ার যখন প্রায় শেষ হবে, সেকেন্ড ইয়ারে উঠবো, পরীক্ষা হবে, সেই সময় আমাদের 70 সাল প্রচণ্ড নকশাল মুভমেন্ট শুরু হলো, এবং যাদবপুরের ছেলেরা মেয়েরা একেবারে নটোরিয়াস নকশাল মুভমেন্টের সঙ্গে জড়িয়েছিল। সেই সময় হঠাৎ করে একটা খুন হয়ে গেল কলেজের ভেতরে, এবং আশেপাশে তো আরও অনেক কিছু ঘটনাই ঘটছে। আমাদের ইউনিভার্সিটি ফর ইনডেফিনিট পিরিয়ড বন্ধ হয়ে গেল। সুতরাং কবে যে পরীক্ষা হবে, কবে সেকেন্ড ইয়ারে উঠবো জানি না, সামনেই পরীক্ষা ছিল, কবে সেকেন্ড ইয়ারে উঠবো জানি না, পরীক্ষা কবে হবে জানি না। মা তখন আমার সঙ্গে বললেন, সেই কথা বন্ধ ব্যাপারটা বন্ধ করে মা এসে বললেন, হয়েছে তো, যাদবপুরে পড়ার শখ মিটেছে, বেশ, তাহলে এবার বাক্স প্যান্টরা গোছানো হোক, শান্তিনিকেতনে পড়তে যাবে। তো যাদবপুরে আমার ফার্স্ট ইয়ারটা হয়ে গেছিলো, মানে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেব, একটা বছর যাদবপুরে হয়ে গেছে, কিন্তু বিশ্বভারতীর অন্যরকম, সেই বিশ্ববিদ্যালয়ের অন্যরকম নিয়ম, সেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3 বছরই ইউনিভার্সিটিরই পরীক্ষা। সুতরাং আমাকে সেখানে গিয়ে আবার সেই ফার্স্ট ইয়ারেই ভর্তি হতে হলো, তা নয়তো তো আমার পার্ট 1টা দেওয়া হবে না, কোর্সও সব আলাদা রকম। সেই ইংরেজি সাহিত্য নিয়েই ভর্তি হলাম। তো সুতরাং ওখানে গিয়ে তারপর আবার আগের কথায় ফিরে আসি, যে জায়গা পেলাম না, খুবই অনিচ্ছা নিয়ে গিয়েছিলাম পড়তে। যখন হস্টেলে জায়গা পেলাম না তখন খুব খুশি হয়েছিলাম, বেশ হয়েছে, কলকাতা গিয়ে আবার যাদবপুরেই পড়বো। কিন্তু তখন মোহরদি আমাকে বললেন, মোহরদির সঙ্গে আমার একটু তার আগের থেকে কলকাতার সূত্রেই চেনা পরিচয় ছিল, এবং মোহরদি আমাকে খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন। তো মোহরদি আমার মাকে বললেন, না না, হস্টেলে জায়গা পাইনি বলে ওখানে পড়বে না, সে তো হবে না, সে কি কখনো হয় নাকি, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে রেখে যাও ওকে, কোথাও হস্টেলে জায়গা পাবে, আজকে না হোক 2 মাস পরে, 4 মাস পরে ঠিকই জায়গা হবে, তখন হস্টেলে যাবে বলে। আমি তখন মোহরদি থাকতেন গুরুপল্লীর বাড়িতে, তখন সব গুরুরাই বেশিরভাগ গুরুপল্লীর ওখানে কোয়ার্টারে থাকতেন। তো মোহরদির বাড়িতে আমি থাকতে শুরু করলাম। তো সেখান থেকেই আমি শুরু করেছিলাম দূরদর্শন দিয়ে, কিন্তু আমি একটুখানি আমার ছোটোবেলাতেই ফিরে যাচ্ছি। তো মোহরদির কাছে থাকতে শুরু করলাম। মোহরদির বাড়িতে দুখানা ঘর, একটা বড় ঘর, একটা তার থেকে খানিকটা ছোট ঘর, আর এক ফালি ঘর আর একটা ভেতরে ছিল। তো সেই বড় ঘরে একটা বড় পালঙ্ক ছিল, সেখানে আমি আর মোহরদি ঘুমোতাম। আর পাশে আরেকটা তার থেকে ছোট ঘর ছিল, সেখানে মোহরদির স্বামী বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বীরেন্দা থাকতেন। আসলে থাকতো বইয়েরা, মানে একদম ফ্লোর থেকে সিলিং অবধি 4টে দেওয়ালেই শুধু বই, কোনো দেওয়াল দেখা যেত না। আর মাঝখানে একটা সরু তক্তপোষ, খাট নয়, তক্তপোষই ছিল। বীরেন্দা বইটই সরিয়ে রাত্রিবেলা সেখানেই ঘুমোতেন, এবং তারপর সারাদিন পড়তেন। আর নয়তো উনি তো গ্রন্থাগারিক ছিলেন, সকালবেলা তো কাজের জায়গায় গ্রন্থাগারে তার কাজ ছিল। তো এইভাবে আমরা থাকতাম। আর মোহরদির সঙ্গে খুবই তখন মানে হৃদ্যতাটা ভীষণ বেশি, কিন্তু সেটা বাড়িতে। সকাল থেকে যখন ক্লাসে চলে যেতাম তখন আবার মোহরদি কিন্তু শিক্ষিকা। আমি তো সঙ্গীত ভবনের ছাত্রী নয়, আমি শিক্ষা ভবনের ছাত্রী, ইংরেজি অনার্স পড়তাম। কিন্তু আমি সঙ্গীত ভবনে গান শিখতে যেতাম আর নাচ শিখতেও যেতাম, মোহরদি ক্লাস করতাম। তো সেখানে মোহরদি কিন্তু বাড়ির মেয়ে বলে আমার সঙ্গে যে একটু অন্যরকম কিছু, সেসব কিছু হতো না। তো সেই শান্তিনিকেতনের পর্বটা সেইভাবে
শান্তিনিকেতনে গিয়ে আমি প্রথম বুঝতে পারলাম যে আমি কি ভুল করেছি আমার সাবজেক্ট চুজ করতে। পড়া উচিত ছিল আমার বাংলা সাহিত্য নিয়ে, কারণ সেই যে ভাণ্ডার, সেই যে গভীর ভাণ্ডার, এবং এত মানে আমার ভালোবাসাটা তার প্রতিই হলো। আর ইংরেজি সাহিত্যের প্রতি আমি আসলে ছোটো থেকে কনভেন্টে পড়েছি, আর আমাদের সময় কনভেন্টগুলো অন্যরকম ছিল। সব আমাদের বেলজিয়ান নানসরা ছিলেন। আমি সেন্ট মেরিজ কনভেন্টে পড়তাম, সেখানে আমাদের বাংলা টিচার ছিলেন মিসেস চ্যাটার্জি, আর হিন্দি টিচার ছিলেন মিসেস মুখার্জি। এরা দুজন আমাদের দেশি বাঙালি টিচার। আরেকজন ছিলেন মিসেস দে, তিনি আমাদের আঁকা শেখাতেন। বাকি সব সিস্টার্স আর মাদার সুপিরিয়র তারা সবাই কিন্তু বেলজিয়ান নানস। সুতরাং ওই রকম একটা আবহাওয়ার মধ্যে আমি বড় হয়েছি। তো তাই জন্যে আর ইংরেজি পড়বো, বাংলা নিয়ে যে খুব একটা সাংঘাতিক আমার চর্চা হয়েছে তা নয়। তবে একেবারে হয়নি সেটাও বলতে পারি না, কারণ যখন স্কুলে ভর্তি হলাম সেন্ট মেরিজের ছোটো ক্লাসে, তখন আমার মাও তখন ইউনিভার্সিটিতে পড়েন। মা তখন সংস্কৃত নিয়ে MA পড়ছেন। তো আমাকে মা ভর্তি করে দিয়েলেন। তখন ফাদার আন্তোয়া, নিশ্চয়ই সকলেই নাম শুনেছেন ফাদার আন্তোয়ার, উনি ছিলেন আমার মায়ের ক্লাসমেট। তো ফাদার বললেন যে আচ্ছা, বাংলা সাবজেক্টটা ভালো করে দিয়েছো তো, মানে ওটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটাকে দিয়েছো তো? তো মা বললেন যে সেরকম তো কিছু দেখিনি, না বোধ হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বোধ হয় বাংলা। না 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 না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হতে হবে। আগে নিজের মাকে না চিনলে কখনোই অন্যের মাকে চেনা যায় না, কাউকেই চেনা যায় না। সুতরাং পরের দিন ফাদার আন্তোয়া গিয়ে আমাকে সেই ওর একটুখানি কারিকুলামটা চেঞ্জ করে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিলেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। সেইভাবেই আমি, সুতরাং বাংলার সঙ্গে যে আমি কনভেন্টে পড়েছি বলে বাংলার সঙ্গে যে আমার পরিচয় হয়নি সে কথা আমি বলবো না। আর বাড়িতে তো চর্চা ছিলই। তো এইভাবে ছোটোবেলাটায় গিয়েছে। তারপরে দূরদর্শনের কথায় আসি। হ্যাঁ, দূরদর্শনে যখন আমি অনেক পরে, শান্তিনিকেতন পর্ব শেষ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আমার শ্রেয়া তখন জাস্ট জন্মেছে ফেব্রুয়ারি মাসে। MA ক্লাসে আমার সহপাঠী ছিল একটি ছেলে, ইন্দ্রজিৎ লাহিড়ী, চিনতে? ফানি। তো আমরা একসাথে MA-তে পড়তাম। তো ইন্দ্রজিৎরা তখন দূরদর্শন জয়েন করেছে চাকরি হিসেবে। তখন দূরদর্শন কিন্তু লঞ্চিং হয়নি, ঠিক ছিল 100 ঘন্টার প্রোগ্রাম আগে রেকর্ডিং করা হবে, তারপরে লঞ্চ হবে। সো দিস ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড মেবি জানুয়ারি ফেব্রুয়ারি। তো সেই সময় ইন্দ্রজিৎকে আমরা ফানি বলতাম। ওর ডাকনাম ছিল অ্যাকচুয়ালি ফণি, ডাকনাম ছিল ফণি, কিন্তু সেটা ইংরেজি বলা ছেলে ইন্দ্রজিৎ, তাই সেটা ফানি হয়ে গেছিল। তো যাই হোক, ফানি আমাকে বললো যে শোন, আমাদের ঘরে প্রচণ্ড কাজ হচ্ছে, আর নানান রকমের কাজ হচ্ছে, অ্যান্ড ইট ইজ ভেরি নিউ, সামথিং ভেরি নিউ উইচ উই হ্যাভেন্ট সিন বিফোর, সো ওয়াই ডোন্ট ইউ অল কাম অ্যান্ড সি ইট ওয়ান ডে। তো আমরা সবাই বন্ধুবান্ধব মিলে, MA ক্লাসের বন্ধুবান্ধবরা মিলে প্রায় 20 জন আমরা দূরদর্শন দেখতে গেলাম। তখন সেই অভিভ্যান থেকে কাজ হচ্ছে। তো সব খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, ফ্লোরগুলো দেখলাম, কীরকম করে কাজ হয়, কীরকম করে রেকর্ডিং হয়। তারপর তখন বড় বড় BCN টেপ বলা হতো, বড় বড় স্পুল, এরকম 2.5 ইঞ্চি চওড়া স্পুলের মধ্যে প্রোগ্রাম রেকর্ডিং হতো। তো সেসব খুব ইন্টারেস্টিং দেখলাম। কতটা কি বুঝলাম যাই না, খানিকটা তো বুঝলাম, আবার অনেকটাও বুঝলামও না। করে যখন সব দেখা টাকা হয়ে গেল, তবে ফানি বললো যে চল তাহলে এবারে ক্যান্টিনে বসে আড্ডা হবে। ক্যান্টিনে বসে সবাই মিলে খুব যেরকম হয় ওই বয়সে টেবিল বাজিয়ে নানান আড্ডা হলো, চা কফি খাওয়া হলো, প্রচুর গল্প হলো, হাহা হিহি হলো। তারপরে একটা সময় যখন ওঠার সময়, তখন ফানি আস্তে করে এসে আমার কানে বললো যে তোর খুব তাড়া আছে, তাহলে যদি না থাকে তাহলে তুই একটু থেকে যা। তখন আমি বললাম কেন রে? তো বললো যে থাক না। তো বলছি থাক। তো তখন আমার মেয়ে সবে 1 মাস 1.5 মাস বয়স। তো আমি বললাম যে বাচ্চা বাড়িতে ফেলে এসেছি। কারকে ফেলে এসেছিস মানে কি? তো জয়েন্ট ফ্যামিলি, এতগুলো লোক আছে। না তা আছে। তো না তুই একটু থাক। তো আচ্ছা থাকলাম। তারপর সব চলে গেল, আমি থাকলাম। জিজ্ঞেস করলাম কেন? তো বলে তুই আমার সাথে আয়। আমি কোথায়? আয় না বলেও আমাকে সোজা নিয়ে ঢুকে গেল একটা ঘরে। উপরে লেখা রয়েছে ডিরেক্টর মীরা মজুমদার। আমাদের প্রথম ডিরেক্টর ছিলেন দূরদর্শনের
মীরা মজুমদার, সাংঘাতিক ব্যক্তিত্বময়ী মহিলা, সাংঘাতিক তার ব্যক্তিত্ব, ব্রাহ্মিকা এবং ভেরি ওয়েল রেড, ভেরি ওয়েল স্পোকেন, ভেরি স্মার্ট, অ্যাট দ্য সেম টাইম ভেরি কাইন্ড। আর তার এমন ব্যক্তিত্ব ছিল যে মীরাদির চোখের সামনে দাঁড়িয়ে হ্যাঁ মীরাদি, হাই মীরাদি বলা যেত না, কিন্তু রাগী তো একেবারেই ছিলেন না। ভীষণ সুন্দর একটা ব্যক্তিত্ব। তো মীরাদি বসেছিলেন টেবিলে, আমাকে দেখে বললেন যে তুমি কি করো? তখন আমি বললাম আমি এমএ পড়ি। ও এমএ পড়ো? ততক্ষণে উনি আমি একটু ভালো করে বোধহয় খেয়াল করেছেন, করে বললেন ও তোমার বিয়ে হয়ে গেছে? তো আমি বললাম যে হ্যাঁ আমার একটা ছোট্ট বাচ্চা আছে। ও আচ্ছা, তো তুমি আমাদের এখানে এসো না কাজ করতে। আমি তো আকাশ থেকে পড়েছি, কাজ? আমি কোনো দিনই কাজ করব ভাবিনি। আমি বললাম যে না আমি কী কাজ? তখন উনি বললেন তুমি এখানে অ্যানাউন্সার হয়ে এসো আমাদের। আমি বললাম না কথা, আমি একদম কথা বলতে পারি না। আর সেই সময় আমার সত্যি কথা, এখনও যে আমি খুব সাংঘাতিক কথা বলতে পারি তা পারি কিনা জানি না, আপনারা বলবেন, কিন্তু তখন আমার কথা না ভীষণ এলানো ছিল। এবং সেই জন্যে আমাকে যে আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক, আমার বন্ধুবান্ধব সবাই আমাকে সেটা নিয়ে খ্যাপাতো। ভীষণ একটা আল্লা দিয়ে এলানো কথা। অনেকে আমাকে বলতো ন্যাকা, তাই ভীষণ ন্যাকা, তাই জন্য এরকম করে কথা বলে। তো যাই হোক, আমি ওরকম করেই কথা বলতাম, ওটাই অভ্যেস হয়ে গেছিলো। তো আমি মানে হলদে হলদে আমি হালদে এরকম করে কথা বলতাম, হালদে শাড়ি পরে যাচ্ছে, এরকম ধরনের কথা ছিল। তো সে কথা বলবে কি করে দূরদর্শনে? আমি বললাম যে না আমি আসলে এটা কখনো ভাবিনি, তো আমি গান করি, আমি নাচি, কিন্তু আমি কথার কাজ আমি কখনো করিনি। তখন উনি বলি না কাজ করতে করতে কাজ শিখবে, কাজ করতে করতে কাজ শিখবে। তখন আমি বললাম যে আমি তো জানি আমার শ্বশুরবাড়িতে সেই ভীষণ কড়া শ্বশুরবাড়ি, সেখানে পুরুষদেরই আমার শ্বশুরমশাই তার ছেলেদের কোনো দিন চাকরি করতে দেননি, বউ তো দূরাস্ত, কোনো প্রশ্নই ওঠে না। আমি তো জানি এটা কখনোই আমার সেটা সম্ভব হবে না। আমি বললাম যে না আমার বোধহয় সুবিধা হবে না। তো তখন মীরাদি আমায় বললেন যে তোমায় এক্ষুনি উত্তর দিতে হবে না, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ভালো করে ভেবে দেখো, তারপরে আমাকে বলো, 7 দিনের মধ্যে আমি জানিও। বেরিয়ে এলাম, ওনার মুখের সামনে আর কি বলবো, বললাম মাথা নেড়ে বেরিয়ে এলাম। বেরিয়েই আমি ইরফানিকে বললাম কোথায় ফাঁসালি ভাই আমাকে, আমি এসব আমার দ্বারা হবে না, এসব আমি করব না। তখন ও আমাকে বলল তুই চিরকালের গাধা, এখনও গাধার মতন করছিস, গাধামি করিস না, বাড়ি গিয়ে ভালো করে ভেবে দেখ, এখানে আয়, তুই জানিস না এটা কোথায়, কত দূর যাবি তুই। তখন আমি বললাম আমার বেশি দূর যাওয়ার দরকার নেই, আমি যেটা করছি সেটা করেই আমি যত দূর যাই তত দূর যাব, কিন্তু আমি তো ও তো আমার বলে ভেবে দেখ এসব করলো। আমি না, ওকে না একেবারেই না করে দিয়ে চলে এলাম। কিন্তু বললেন না তো এখানে লেখা, যারা বিশ্বাস করি একটা কিছু লেখা থাকে, বাড়ি আসতে আসতে অলরেডি ট্যাক্সি করে যখন ফিরছি তখন কিন্তু অলরেডি আমার মন বলছে তাহলে কি যাব, তাহলে কি যাই, তাহলে কি জয়েন করি। ও তো উনি তো বলেছেন কাজ শিখতে শিখতে, কাজ করতে করতে কাজ শিখে যাব, তাহলে কি যাই, তাহলে কি যাই, এটা মনে করতে করতে বাড়ি এসেছি। বাড়ি এসে ভয়ের চোটে তো কাউকেই কিছু বলিনি, সবাই তো জানে আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম, কলেজ গিয়েছিলাম, কলেজ থেকে ফিরেছি, কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও বলিনি। পরের দিন আমার মাকে বললাম, তো মা বললো ভালো তো ডেকেছেন, পড়ালেখা যে করেছো সেটা তো একটা কোনো কাজে লাগাবে, শুধু বাড়িতে বসে বসে সাজা গোজা। আর আমাদের গোটাকুর্তা বাড়িতে যেটা ছিল, বউদের, আমার শাশুড়িকেও আমি কোনোদিন সংসারের কাজ করতে দেখিনি, আর মেয়ে ছিল না বাড়িতে, 3টে ছেলে, তাই শ্বশুর শাশুড়ি ছিল যে সুন্দর সুন্দর বউয়েরা আসবে, তাদের সুন্দর সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াবে, গান করবে, নাচ করবে, খুশি থাকবে, এসব হবে, কিন্তু সংসারের কাজ করতে হবে না, কিন্তু বাড়িতে বাড়িতে থাকবে, তারপর বেড়াতে যাওয়া হবে, সবই হবে, সব হই হই হবে, আনন্দ হবে, কিন্তু প্রোডাক্টিভ কিছু সেই সব ভাবনা চিন্তা ছিল না। বেসিক্যালি ব্যবসাদারের পরিবার, সেখানে সব ওরা, বাবাও ব্যবসাতে ছিলেন, আমাদের একটা ইনস্টিটিউশন ছিল দক্ষিণী, সেখানে অবশ্য ভীষণই ভালো করে সেটা চলতো, এখনও চলে। কিন্তু আমি যে পরিমণ্ডলে বড় হয়েছিলাম, যে আবহাওয়ার মধ্যে, তার সঙ্গে আমার শ্বশুরবাড়ির অনেকখানি ফারাক ছিল। তো মাকে বললাম, মা বললো যে হ্যাঁ কাজ তো করাই ভালো, কিন্তু বাড়িতে তো বলতে পারছি না। তারপর বাড়িতে যাকে সাহস করে বলা যেত এই কথাটা, তিনি ছিলেন আমার শাশুড়ি,
খুব বন্ধু মানুষ, খুবই ভালোবাসতেন, ভীষণ স্নেহময়ী। একমাত্র মাকে বলা যেত, আমি ভীষ্মকেও বলিনি। পরের দিন বা তারপরের দিন মাকে, আমার শাশুড়ি মাকে বললাম যে এরকম আমি গিয়েছিলাম আর আমাকে মীরাদি বলেছেন জয়েন করতে, তা আমি কাজটা করব। মা বললেন না না না, খবরদার, সাংঘাতিক অশান্তি হবে, বাবা একেবারে এটা কিছুতেই সহ্য করবেন না। ভাবলি কি করে, না না না, এই একদম মাথা থেকে এসব ফেলে দাও বাবু, ওসব হবে না। তখন আমি বললাম যে মা কিন্তু আমি তো করব, আমি তো ভেবেছি করব, সে তুমি সামলাও। মা তো ভয়ে মরে যাচ্ছে, মা বেচারির মুখ শুকিয়ে যাচ্ছে, আর আমি তো করব। তারপরে আমার শাশুড়িকে বলার পরে আমি ভীষ্মকে বললাম যে শোনো, আমি গিয়েছিলাম, আমি এরকম একটা কাজ পেয়েছি, আমি করব। তখন ভীষ্ম বলল বাবাকে বলেছো? আমি না, বাবাকে বলিনি, মাকে বলেছি। মাকে বলে কি হবে, কাউকে বলেই কিছু হবে না, বলতে হবে বাবাকে। আল্লাহ, তুমি বলো না। না না, আমি কিছু বলতে টলতে পারবো না, আমার কোনো আপত্তি নেই, যা করবে করো, কিন্তু বাবাকে আমি সামলাতে পারবো না, সে তোমাকে সামলাতে হবে। তবে যাই হোক, বাবাকে বলা হলো, আমার শাশুড়িই বললেন, আমি বলিনি। এবং সেটা ছিল 1975, 75-এর বোধহয় মার্চ এপ্রিল। আর বাবা মারা গেছেন 1989-এর 1 জানুয়ারি। এই পুরো সময়টা কুরুক্ষেত্র যুদ্ধ হতো সংসারে। আমাকে কোনো দিন ডিরেক্টলি কিছু বলতেন না, আমার শাশুড়ি বকুনি খেতেন। বাবা বলতেন যে তোমার প্রশ্রয়ে বাড়ির বউ বাইরে বাইরে চাকরি করতে বেরিয়েছে, তোমার প্রশ্রয়। আর মা খুব বকুনি খেতেন, আর আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নিতেন, ওরকম মানে প্যাসিভলি যত রকম করে, মানে তুমি যেটা করছো সেটা পছন্দ করি না, সেটা যত রকম করে জানিয়ে দেওয়া যায় সবটাই করতেন। অশান্তি খুব হতো। তার আগে খুবই ভালোবাসতেন, কারণ আমার যখন 8 বছর বয়স, তখন থেকে আমি দক্ষিণীর ছাত্রী, 8 বছর বয়সে দক্ষিণীতে ভর্তি হয়েছিলাম। তো কিন্তু সেই 75 সালে যেহেতু চাকরি জয়েন করলাম, তাই জন্য পুরো ছবিটা পাল্টে গেল। তখন চোখের মণি হয়ে গেল চোখের বিষ। চোখের বিষয় নিয়ে এটা বলবো না, অনেক আমাকে স্নেহ দিয়েছেন, অনেক করেছেন আমার জন্য, কিন্তু আমি চাকরি করতাম সেটা ওনার একেবারেই, উনি কোনো দিনের একদিনের জন্যও মেনে নিতে পারেননি শেষ পর্যন্ত। কিন্তু যাই হোক, আমি কাজ করতে শুরু করলাম, আর এই কাজ করতে করতে কাজ শিখে গেলাম। প্রথম দিকে অনেক ভুল হয়েছে, নানান ভুল হয়েছে। তারপরে মন পড়ে থাকতো বাড়িতে, কারণ ছোট্ট বাচ্চা সে বাড়িতে রয়েছে, আমি কাজ করতে। তখন তো 3 ঘন্টার মাত্র ট্রান্সমিশন, 6:30টায়, সন্ধ্যে 6:32, আর 9:20-তে ইংলিশ নিউজ শুরু হতো, 9:30টায় ইংলিশ নিউজ শেষ হলো, আজকের অধিবেশন এখানেই শেষ হলো, নমস্কার বলে তারপর বাড়ি আসা। এই 3 ঘন্টা কাজ, তাও রোজ নয়, তখন আমরা সবাই ক্যাজুয়াল। ওই বিকেলবেলা 4:30, 5টা নাগাদ অফিসে আসতে হতো, আর 9:30টায় নমস্কারটি করে বাড়ি যেতে যেতে 9:45। এই সময়টুকু বাড়িতে থাকতাম না, তাও রোজ নয়, যেদিন যেদিন আমার অ্যানাউন্সমেন্ট থাকতো। এইরকম করতে করতে 79 সালে 79-এ আমরা রেগুলারাইজড হলাম, আমি আর চৈতালি, আর কেউ না। এই যে আপনারা এতজন অ্যানাউন্সার দেখেছেন, এতজন নিউজ রিডার দেখেছেন, সবাই কিন্তু ক্যাজুয়াল, সব মানে পুরো সময়টা ধরেই। একমাত্র স্টাফ হিসেবে ছিলাম আমি আর চৈতালি, আর কেউ কিন্তু নয়। আর পুরো ভারতবর্ষে 7 জন এরকম রেগুলার স্টাফ ছিল, সালমা সুলতান, নীতি রবীন্দ্রন, এদিকে আমি আর চৈতালি, এরকম করে মানে বিভিন্ন স্টেশনে নিয়ে 7 জন মাত্র আমরা রেগুলার স্টাফ ছিলাম, বাকি সব ক্যাজুয়াল। তারপর একটা সময় মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওইখান থেকেই ঠিক হলো যে না, এই পোস্টগুলোকে অ্যাবলিশ করা হবে, কারণ একজন অ্যানাউন্সার, এক দর্শক কীরকম অ্যানাউন্সার দেখতে চাইবেন, কম বয়সী একটি মেয়ে দেখতে চাইবে। তো এবার এই যে ঢুকে গেল চাকরিতে, এবার 60 বছর বয়স অবধি সে চাকরি করবে, 60 বছরের অ্যানাউন্সার দেখতে নিশ্চয়ই মানুষের ভাল লাগবে না। তো তাই জন্যে এই পোস্টটাকে অ্যাবলিশ করে দেওয়া হোক, সেটা পরে, ততদিনে আমরা চাকরিতে ঢুকে গেছি। সুতরাং আমরা যতদিন অ্যানাউন্সমেন্ট করেছি মোটামুটি শেষ অবধিই করেছি, কিন্তু তার পাশে পাশে প্রোগ্রাম তৈরি করার সেই সমস্ত কাজও করেছি, ইন্টারভিউ নেওয়া, নানান রকম কাজ করেছি। এই তো হলো দূরদর্শনে ঢোকার গল্প। আর দূরদর্শনে কাজ করতে করতে অনেক বড় বড় সমস্ত পার্সোনালিটিস, অনেক বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে কাজ করা,
সেসবগুলো তো হয়েইছে, সেটা এক রকমের কথা। আর এবার দূরদর্শন না বলে একটু শান্তিনিকেতনের কথা বলি। আচ্ছা, আবার একটুখানি ছোটোবেলায় ফিরে যাচ্ছি। তখন শান্তিনিকেতনে পড়ছি। শান্তিনিকেতনে অদ্ভুত একটা আচ্ছা, এখানে যারা যারা রয়েছেন কেউ শান্তিনিকেতনে পড়েছেন? পড়েছি। কি করেছো? পিএইচডি করেছো? আচ্ছা আচ্ছা। আমি যে সময়টার কথা বলছি এখনও নিশ্চয়ই সেরকমই হয়। সকালবেলা আমাদের 5:45 সময় বৈতালিক হতো। বৈতালিকে আমরা এসে দাঁড়াতাম ওইখানে চৈত্যর সামনে। সেখানে একটা প্রার্থনা, মানে একটা গুরুদেবের একটা গান, পূজা পর্যায়ে যে কোনো গান হতো। তারপরে যে যার আমরা ক্লাসে চলে যেতাম। আমাদের ক্লাসে যাওয়া মানে 3টে জিনিস হাতে থাকতো: একটা আসন, একটা কলম, একটা খাতা, কখনো হয়তো একটা বই। এইটা নিয়ে আমরা ক্লাস করতে আসতাম। আসনটাই জন্যে থাকতো কারণ মাঠে ঘাটে যেখানে ফাঁকা সেখানে বসে পড়তে হবে। আজকে যদি আমি আম্রকুঞ্জে ক্লাস করি তার মানে এই নয় যে আমি রোজই ওইখানে আম্রকুঞ্জে বসেই শেক্সপিয়ার পড়ছি। কালকে হয়তো আমি শেক্সপিয়ারের সেই ক্লাসটাই সিংহসদনের সামনের মাঠে বসে করছি, কিংবা হয়তো বকুলবীথিতে বসে করছি। তো এরকম করে ক্লাস হতো। ভীষণ পুরো ব্যাপারটার মধ্যে কোথাও কোনো আড়াল, কোথাও কোনো দেওয়াল, কোথাও কোনো বাধা ছিল না। ভীষণ একটা খোলা ইনক্লুসিভনেস ছিল পুরো ব্যাপারটার মধ্যে। সমস্ত মানে পড়াশোনার মধ্যে, তার চারিদিকের বাতাবরণের মধ্যে, সম্পর্কগুলোর মধ্যে, বন্ধুদের, আমরা হস্টেলে থাকতাম, সেটা তো একটা কাছাকাছি হবেই আমরা, টিচারদের সঙ্গে, সমস্তটার মধ্যে একটা ভীষণ রকম ইনক্লুসিভনেস ছিল। আর স্নেহ ভীষণ পেয়েছি বড়দের কাছ থেকে, টিচারদের কাছ থেকে। তো এই যে আমরা মাঠে বসে ক্লাস করতাম, বেশিরভাগ দিনই আমাদের হতো ওই গৌড় প্রাঙ্গণের মাঠে বসে আমরা ক্লাস করতাম। গৌড় প্রাঙ্গণের মাঠটা অনেক বড়, নিশ্চয়ই সবাই আপনারা শান্তিনিকেতন গিয়েছেন, যে মাঠে এখনও বসন্তোৎসব হয়, অনেকখানি বড়। আমরা এখানে বসে, কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার ক্লাস হচ্ছে এখানে, আর একটু দূরে ওই রকম জায়গায় হয়তো বসে ক্লাস 9-এর হয়তো বাংলা পড়া হচ্ছে, আর একটু দূরে ওইদিকে বসে বসে না, শিক্ষা ভবনের ক্লাস অন্যদিকে হতো, জিওগ্রাফি ডিপার্টমেন্ট হয়তো ওখানে হচ্ছে, মানে ছড়িয়ে ছিটিয়ে এরকম ক্লাস হতো। আর আমরা কীরকম ডিপার্টমেন্টগুলো ছিল, ইংলিশ ডিপার্টমেন্টে আমরা ছিলাম 5জনকে নিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট, 3টি মেয়ে এবং 2টি ছেলে, এই ছিল আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট। তো পড়ানো হচ্ছে, টিচার যিনি আমাদের, আমরা দিদি দাদাই বলতাম, পড়াচ্ছেন। আর তখন তো আমরাও তো ছোট, এবারে বসে রয়েছি মাটিতে, এই নুড়ি নিয়ে ক্লাস হচ্ছে, ওকে টুক করে ছুঁড়ে মারলাম। ওকে এমনকি এমনও হয়েছে যে মাস্টারমশাই পড়াচ্ছেন, তার খাতায় গিয়ে টুকস করে পড়লো, কেউ একটা ছুঁড়েছে, আই কে রে, আমার মাথা নিচু। তো এই সমস্ত সব রকম হতো, নানান রকম ঢিল, মানে নুড়ি ছুঁড়ে মারা কিংবা কাগজে কিছু লিখে সেটা ছুঁড়ে মারা, এরকম হতো। আমাদের ক্লাসের মধ্যেই হয়েছে এরকম, ছুঁড়ে কাগজের মধ্যে লিখে ছুঁড়ে দিতে দিতে প্রেম হয়েছে, তারপর বিয়েও হয়েছে তাদের, এসবও হয়েছে, সব রকমই হতো। তো সেই করে তারপর আমাদের সেই ক্লাসটা শেষ হয়ে যেত 12টার মধ্যে, সকালবেলার ক্লাস, কারণ সকাল 6টায় ক্লাস শুরু হতো, 12টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যেত। আর একটু আগেই শেষ হতো, 12টায় আমরা কিচেনে খেতে যেতাম, তখন আমাদের লাঞ্চের বেল বাজতো। তারপরে কিছুক্ষণ, ঘন্টা 2 হস্টেলে গিয়ে রেস্ট। সে যে হস্টেলে রেস্ট করবে সে করবে, যে লাইব্রেরিতে গিয়ে পড়তে চাইবে সে রিডিং রুমে গিয়ে পড়তে পারে, যে যা করবে। তারপরে যেটা হতো সেটা হচ্ছে নানান রকমের সার্টিফিকেট কোর্সের ক্লাস ছিল। আমাকে মোহর দিয়ে একটা কথা বলেছিলেন যে শান্তিনিকেতনে উন্মুক্ত প্রান্তর তোমাকে কিন্তু অনেক সুযোগ করে দেবে, তুমি যদি দুহাত ভরে নিতে পারো তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে, আর যদি নিজেকে গুটিয়ে রাখো তাহলে সে গুটিয়েই থাকবে। তো এই যে 12টার মধ্যে ক্লাসগুলো সব শেষ হয়ে গেল, তারপরে বিকেল থেকে যে ক্লাসগুলো আবার 2:30-3টে থেকে যে ক্লাসগুলো শুরু হতো, সেগুলো কেউ যদি কলাভবনে ক্লাস করতে চায়, কেউ যদি সঙ্গীত ভবনে ক্লাস করতে চায়, কেউ যদি ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে চায়, নানান রকম ক্লাসেস কোর্স গিয়ে সেগুলো করতে পারে, সার্টিফিকেট কোর্সের ক্লাস। তো আমি নাচের ক্লাসেও যেতাম, গানের ক্লাসেও যেতাম, কলাভবনের ক্লাসেও যেতাম। কলাভবনের ক্লাসে আমি বাতিক শিখতাম, আমার খুব, মানে ওই সময় আমি খুব
ভাগ্যবান আমি বলবো নিজেকে যে আমি যমুনাদির কাছে বাটিক শিখেছি। যেমন যমুনাদি নন্দলাল বসুর ছোটো মেয়ে, যমুনাদির কাছে আমি বাটিক শিখতাম। আঁকা আমার কোনো দিনই আসে না, শিখিনি। আর নাচের গানের ক্লাসে তো যেতামই, মোহরদি গানের ক্লাস নিতেন। তো একদিনের কথা মনে আছে, এইটা বোধহয় আমার কোনো একটা ইউটিউবের এতেও বলেছিলাম ইন্টারভিউতে, তবুও বলতে ইচ্ছে করছে যে একদিন ওরকম বসেছি, বর্ষাকাল, ক্লাস করছি বসে ওর প্রাঙ্গণে ক্লাস করতে করতে হঠাৎ মনে হলো মাথায় টপ করে একটা জল পড়লো। তো তাকিয়ে দেখলাম মেঘ আছে আকাশে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তারপরে একটু পরে আরেকটা টপ, তারপরে সেই টপগুলো মানে আরও ঘন ঘন হচ্ছে এবং একটু বড় বড় হচ্ছে। তখন যিনি পড়াচ্ছিলেন তিনি বললেন, শ্যামলদা বলে বৃষ্টি পড়ছে তো, তাহলে কোথায় কী রে, দেখ তো লাইব্রেরির বারান্দাটা খোলা আছে কি না। তো ওইখানে লাইব্রেরির বারান্দা, পুরনো লাইব্রেরির বারান্দা ডান দিকে, সেখানে নন্দলালের করা ফ্রেস্কো আছে আর কি। তো সেইখানে দেখলাম বারান্দাটা খালি। বৃষ্টি হলেই কি হতো, বর্ষাকালে যেই বৃষ্টি শুরু হতো, যারা যারা আমরা বাইরে ক্লাস করছি তারা প্রথমেই খুঁজতো কোথায় কোথায় গিয়ে ক্লাস মানে ঢোকা যাবে যেখানে বৃষ্টিতে ভিজবো না। তো সেরকম অনেকগুলো ছিল। সিংহ সদনের ভেতরে এর কি বলে কংক্রিটের বড় ছাতা করা আছে, পাশাপাশি দুটো ছাতা করা আছে, সেই ছাতার তলায় গিয়ে বসে ক্লাস হতো। আপনি বসুন। তো সেই ছাতার তলায় গিয়ে বসে ক্লাস হতো, বা কোনো লাইব্রেরির বারান্দায় গিয়ে ক্লাস হতো, বা ওই ঘরটা খালি আছে, হিন্দি ভবনের ঘর খালি আছে, সেখানে ঢুকে গেলাম, সেখানে গিয়ে ক্লাস হতো। যে যেখানে পারতো ঢুকে যেত। আর তারপর যদি দেখা গেল কোনো ঘরই খালি নেই, তাহলে ছুটি 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 ছুটি, আজকে আর ক্লাস হবে না। তো মাস্টারমশাই বললেন, শ্যামলদা বললেন, দেখ তো লাইব্রেরির বারান্দা খোলা আছে কি না। তো দেখলাম লাইব্রেরির বারান্দা কেউ নেই, খালি। হ্যাঁ খালি আছে, যা 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 ওখানে, চল চল ওখানে যাই। তো আমরা ছুটে ছুটে সবাই গিয়ে লাইব্রেরির, বা ছুটে 5 জন স্টুডেন্ট, তো গিয়ে লাইব্রেরির বারান্দায় বসেছি। আর শ্যামলদা বসেছেন, ক্লাস হচ্ছে। ততক্ষণে বৃষ্টিটা নেমেছে, বেশ ভালো রকম বৃষ্টি নেমেছে। করতে করতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর ওখানে তো লাল কাঁকড়ের মাটি, লাল মাটি, আর সেটা জলটাকে শুষে নিচ্ছে, পড়ছে, আর জলটা দেখুন ব্লটিং পেপারের মতন শুষে নিচ্ছে জলটা। কিন্তু যখন কাঁকড়ের ওপর পড়ছে তখন বড় বড় ফোঁটায় জল পড়ছে, তো অত ঝরঝর করে ছিটকে উঠছে জলটা। ওই যে ছিটকে উঠছে, প্রথমত বৃষ্টির ছাঁটটা এসে তো লাগছেই, আর সেই ছিটকে উঠেও জলটা আসছে নিয়ে আস্তে আস্তে। এই ধরো এখান থেকে আমরা বসেছি, আর বারান্দাটা এখান থেকে, জলটা আস্তে আস্তে বারান্দাটা একটু একটু করে বেশি বেশি ভিজছে, আর আমরা আস্তে আস্তে করে সরছি। আর এইখানে হয়তো দেওয়াল, এইটুকুই পরিসর বারান্দাটার। তো দেওয়ালের দিকে আমরা সরছি, সরতে সরতে একেবারেই সরে গেছি। তখন অঝোরে বৃষ্টি পড়ছে, আর আমরাও এদিকটা পুরো ভিজে যাচ্ছে। তখন আর কারুরই মন নেই, শেলি কিডস পড়তে কি তখন ভাল লাগে নাকি, কারুর মন নেই। তখন আমরা বললাম, শ্যামলদা আজকে আর পড়বো না। যা তাহলে, কোথায় যাবি, কি করবি? তা আমরা বললাম, আর আমাদের না শান্তিনিকেতনে সবার সাইকেল ছিল, কারণ দূরে দূরে এক একটা ভবন, যেখানে আমি যেরকম আমার পাশে ছিল ফিলসফি, তো দর্শন ভবন বেশ খানিকটা দূরে আর কি, মানে সিংহসদন থেকে দর্শন ভবন যেতে সাইকেলে করে যেতে অন্তত 5.5-6 মিনিট সময় লাগতো। তো সবারই আমাদের সাইকেল আছে। তো বললাম কোথাও একটা যাব, ভিজতে যাব। তো যা আজকে ছুটি। তো ক্লাস ছুটি হয়ে গেল, আমরা বললাম চল সঙ্গীত ভবনে যাই। তো সঙ্গীত ভবনে এমনিতেই বিকেলে আমাদের ক্লাস হবে। তো ছুটি ছুটি আমরা ঝমঝমে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা সঙ্গীত ভবনে সাইকেল নিয়ে গেছি। আর তখন যখন পৌঁছেছি সঙ্গীত ভবনের সামনে, ওইখানে কলা ভবনের কালো বাড়ি, কালো আলকাতরার বাড়ি আছে না, দেখেছ? তো কালো বাড়ির সামনে সাইকেল রেখে আর আমরা দৌড়ে গিয়ে ঢুকেছি সঙ্গীত ভবনের ভেতরে। সঙ্গীত ভবনের ভেতরে ঢুকেই একটা মাঠ, আর খুব বড় বাঁধানো সিমেন্টের খুব বড় স্টেজ তৈরি করা আছে, সেটা পুরো ঢাকা। স্টেজে গিয়ে উঠেছি, আজকে বর্ষামঙ্গল হবে। তো আর সবাই তো শান্তিনিকেতনে সবাই গান করে, সবাই নাচে। আর ওই তো আমাদের তখন বয়স নিয়ে এক্সটেম্পোর শুরু হয়ে গেল আমাদের বর্ষামঙ্গল। হই হই করে বর্ষার একের পর এক গান হচ্ছে আর নাচ হচ্ছে। আর আমরা শান্তিনিকেতনে যে গান করতাম সবাই, তখন আমি অবশ্য কলকাতা থেকে গিয়েছিলাম, কিন্তু দেখেছি
কেউ গানের খাতা খুলে গান করে না, সব গান মুখস্থ থাকে। আর আমারও ইনসিডেন্টালি সব গান মুখস্থ ছিল। তার আগে আমি এতগুলো বছর দক্ষিণীতে গান শিখেছি, ডিপ্লোমাও করেছি, শুধু গান মুখস্থ থাকতো। আর মানে একের পর এক কোনো থামাথামি নেই, একটা করে গান শুরু হচ্ছে, মনোমন মেঘের সঙ্গীত শেষ হলো এসো শ্যামল সুন্দর, শেষ হলো রিমঝিম ঘন ঘন রে, মানে একের পর এক গান হচ্ছে আর তেমনি নাচ হচ্ছে। এইরকম দু একটা হতে না হতেই আমাদের যিনি মণিপুরীর মাস্টারমশাই জিতেন সিং, জিতেন দা, উনি মণিপুরি খোলটা কাঁধে এরকম করে গলায় এমনি করে ঝুলিয়ে নিয়ে আসতেন। তো মণিপুরি নাচের সঙ্গে যাদের পরিচয় আছে তারা জানে মণিপুরি নাচের না একটা লাস্য পার্ট আছে আর একটা আছে তাণ্ডব। তাণ্ডব পার্টে একটা গোল করে ঘোড়া রয়েছে, একটা হাঁটুর ওপর ঘোড়া রয়েছে আর একটা এরকম করে একটা ঘোড়া রয়েছে। জিতেন দা ওই খোলটা গলায় নিয়ে এসে, ও বর্ষামঙ্গল হচ্ছে আমিও আছি বলে আমাদের মাঝখানে এসে ওই দুপক্কর ঘুরে নিয়ে ঠিক আমাদের নাচের দলটার মাঝখানে দাঁড়ালেন। আর তখন শুধু আমরা একা নই, অন্যান্য অনেক ভবন সব চলে এসছে। মানে তখন স্টেজের ওপর আমি বলছি গানের বোধহয় 15-20 জন, নাচেরও ওরকম 15-20 জন। জিতেনদা মাঝখানে নাচছেন আর আমরা গোল করে জিতেনদাকে ঘিরে নাচছি, আর গানের দল দুটো পাশে। মিনিট 10 সেটা চলতে চলতে কেলুদা এলেন, কেলু নায়ার, উনি আমাদের কথাকলির টিচার। কেলুদা এসে বললেন আমিও আছি বলে, কথাকলির টিচারের হাতে না একটা রকম লাঠি থাকতো, এই যে বোলটা বলতেন তেইতা দিনতা তেইতি তেইতা, এটা বলতে লাঠিটা দিয়ে মাটিতে মেরে মেরে, কেলুদার হাতে ওই লাঠিটা। কেলুদা ঢুকে এলেন। এরপরে একটা ম্যাজিক হলো, বর্ষার গানগুলো চলছে, কেলুদা নাচছেন, জিতেনদা নাচছেন, দুজনে পাশাপাশি একই গানের সঙ্গে। কেলুদা নাচছেন একেবারে মণিপুরি নৃত্যশৈলীতে, আর কেলুদা নাচছেন কথাকলি নৃত্যশৈলীতে, আর জিতেনদা নাচছেন মণিপুরি নৃত্যশৈলীতে। আর আমরা নাচের দল ভাগ হয়ে গেছি, একদল জিতেনদার সঙ্গে একদল কেলুদার সঙ্গে, ঠিক সেই রকম নৃত্যশৈলীতে আমরাও নেচে চলেছি আর গান হয়ে চলেছে। সে যে কী আনন্দ বলতে পারছি না। তারপরে একটা সময় পাগলা হাওয়া বাদল দিনে, সেই যখন বৃষ্টি নেশায় ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামের আমি চালা যখন হচ্ছে, তখন মানে সবাই না একটা ফ্রেন্ডজিতে, যেমন টিচাররা তেমন স্টুডেন্টরা, তার মধ্যে আরও অনেক স্টুডেন্ট জমা হয়ে গেছে, হ্যাঁ আরও অনেক স্টুডেন্ট এসে গেছে। সেই সময় যখন বৃষ্টি নেশায় ভরা সন্ধ্যাবেলা হচ্ছে, তখন হঠাৎ শুনতে পাচ্ছি ঘণ্টা বাজছে ঢং ঢং করে, ঘণ্টা ঘণ্টা। শান্তিনিকেতনে ঘণ্টার অনেক রকমের ঘণ্টা আছে এবং সমস্ত ঘণ্টার একটা ভাষা আছে, 8-9 রকমের ঘণ্টা আছে। হ্যাঁ, যখন ঢং 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 পজ দিয়ে দিয়ে দুটো ঘণ্টা পড়ে, তার মানে কিচেনে খেতে যাবার সময়। আবার যখন বুধবারের মন্দিরের ঘণ্টার সময় হচ্ছে ঢং ঢং ঢং, বেশ 5 থেকে 7 মিনিট পজ, আবার ঢং ঢং ঢং, তার মানে মন্দির শুরু হবে, সবাই এসো। এরকম বিভিন্ন ঘণ্টার ছন্দ লয় আছে, শুধু ছন্দ না লয়ও আছে। তো ওই দুটো ঘণ্টা, তার মানে কিচেন তো 8টায় হবার কথা, এটা তো আমরা চলে এসেছি সেই দুপুরবেলা, দেখছি 8টা বাজে ঘড়িতে। মানে অতখানি সময় পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এত আনন্দ করে অনুষ্ঠান হচ্ছে, এত এক্সটেম্পোর, মানে কি বলবো, কোনো রিহার্সাল নেই, কিছু নেই, কেউ কোথাও থেমে যাচ্ছে না, কেউ এটা জানি না বলে বসে পড়ছে না। তখন তো ভীষণ মন খারাপ, বাবা খেতে যেতে হবে, কিন্তু নিয়মটা তো নিয়ম, সময়টা মানতেই হবে। সুতরাং অনুষ্ঠান থেমে গেল, গুরুরা চলে গেলেন যে যার নিজের বাড়িতে, আর ছাত্রছাত্রীরাও সবাই হস্টেলে কিচেনের দিকে হাঁটা দিলাম। আর আমি তখন আমার সাইকেলটা নিয়ে, মানে সাইকেল চালিয়ে না, সাইকেলটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিচেনের দিকেই যাচ্ছি। মনটা খারাপ না, মনটা ওইটার মধ্যেই রয়েছে, ওই অনুষ্ঠানটার মধ্যেই, মানে বর্ষার ওই গানগুলোর মধ্যে, নাচের মধ্যেই মনটা রয়েছে, মুদ হয়ে রয়েছে। আর আমি যখন যাচ্ছি, আমাদের কিচেন ওই দিক থেকে যদি ধরি, কিচেন, তারপরে আমাদের শ্রীসদন হস্টেল, তারপরে আমাদের বিড়লা হস্টেল, তারপর গোয়েঙ্কা হস্টেল, তারপরেই এই সঙ্গীত ভবন, কলা ভবন।
তো গোয়েঙ্কা হস্টেলের সামনে দিয়ে আমি যখন যাচ্ছি তখন দেখছি 3 তলায় কোনো একটা ঘরে কোনো একজন সিনিয়র দিদি, রিসার্চ স্কলার, বেশিরভাগ রিসার্চ স্কলাররাই গোয়েঙ্কা বিড়লা হস্টেলে থাকতেন, আর বিশেষ করে ওপরতলায় কোনো একজন রিসার্চ স্কলার, তিনি রেওয়াজ করছেন, নিজের রেওয়াজ করছেন। বর্ষা তো সকলেরই তো মুড অন্য রকম না, তিনি রেওয়াজ করছেন, খুব টেনে টেনে গানটা গাইছেন, তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি যে সারা। উনি নিজে রেওয়াজ করছেন, ওনার রেওয়াজের গান উনি গাইছেন, কিন্তু সেই গানের অনুরণন যেটা আমার ভেতরে হচ্ছে, আমার মনে হচ্ছে ওই কথাটা আমার কাছে অন্যভাবে আসছে, যে তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি যে সারা। তো এই যে বাতাবরণটা তৈরি করে দিয়েছিল, এটা শান্তিনিকেতন। আমি না শান্তিনিকেতনে মাত্র 3টে বছর ছিলাম, তার বেশি নয়, কিন্তু সেই 3টে বছরে আমি মানুষটার একটা আমূল পরিবর্তন, পুরো 360 ডিগ্রি যদি কেউ ধরে, আমার সেই পরিবর্তনটা হয়েছিল। তার আগে আমি সত্যি একটা শহরের, কলকাতা শহরের একটা কনভেন্টে পড়া মেয়ে যেরকম হয় সেরকম ধরনেরই একজন মানুষ। সেটা খারাপ আমি বলছি না, কিন্তু তার কালচারটা অন্য রকম ছিল। আমি শান্তিনিকেতনে গিয়ে যেন আমার দেশটাকে, আমার ভাষাকে, আমার মাটিকে, আমার কালচারকে আমি অনেক বেশি মায়ের মতন করে চিনলাম। মানুষ যেমন নিজের মাকে চেনে ধীরে ধীরে, আমার সেই চেনাটা আমার শান্তিনিকেতনে গিয়ে হলো। এবং তারপরে এরকম ধরনের অনেক ঘটনা আমার শান্তিনিকেতনের ওই 3টি বছরে, আমি একদম মানুষটাই ভীষণভাবে পাল্টে গেলাম আর কি। এবং সেই পাল্টানো মানুষটাকেই আমার এখন বেশি ভালো লাগে আর কি। আমার মনে হয় ভাগ্যিস আমি গিয়েছিলাম। ওই দিনগুলো আমার কাছে খুব খুব আনন্দের দিন। আর মোহরদির সঙ্গে সে তো আর একদম একটা আলাদাই পর্ব। মোহরদি মানুষটা ছিলেন ওই রকম একজন বিশাল সেলিব্রিটি, তো মানে মোহরদির মতন গান, মোহরদি, সুচিত্রাদি, এরা তো মানে কি বলবো, কিংবদন্তি শিল্পী। হ্যাঁ, এদের সঙ্গে তো সত্যি কারোর সঙ্গে তুলনা করাই মুশকিল। কিন্তু মোহরদি ওয়াজ অলওয়েজ ভেরি আনঅ্যাওয়্যার অফ হার হোয়াট শি ইজ। একদমই মোহরদির মাথায় ছিল না। মোহরদি আমাকে অনেক, যখন বাড়িতে থাকতাম ওই রাত্রির বেলাগুলো, যখন ওই একটা খাটেই আমরা ঘুমোতাম, তো তখন মোহরদির সঙ্গে যে সমস্ত গল্প হতো সেসব অনেক ঘরের গল্প। তো মোহরদি আমাকে বললেন, আমি বললাম যে শোনো, সুচিত্রাদি আর তুমি কে বেশি সিনিয়র ছিল? তো মোহরদি বললেন, না না, সিনিয়র তো সুচিত্রা, তো পরে এসেছে, গুরুদেব চলে যাবার পরে সুচিত্রা শান্তিনিকেতনে এসেছে। সুচিত্রা গান শিখেছে শান্তিদেব ঘোষের কাছে, আর মোহরদি তো একদম ছোটোবেলা থেকে গুরুদেবের হাতে। তো মোহরদি বললেন, জানো তো, যখন সুচিত্রা এলো শান্তিনিকেতনে প্রথম, তখন আমরা একদিন শুনলাম, কেউ বললেন আর কি এসে, আচ্ছা আমি তোমাদের বোর করছি না তো? তো কেউ একজন বললেন যে আজকে চীনা ভবনে এসো, কলকাতা থেকে একজন শিল্পী এসেছে, সুচিত্রা মুখোপাধ্যায় বোধহয় তখন উনি, বিয়ের আগে, ভীষণ ভালো গান করেন, শান্তিনিকেতনে উনি এসেছেন, এখানে শিখবেন আমাদের এখানে সঙ্গীত ভবনে, খুব ভালো গান করেন, শুনতে এসো। তো তখন গেলাম আমরা সবাই। ও বাবা, গিয়ে দেখি কি সুন্দরী, এমনি ছিপছিপে চেহারা, কি ফর্সা, সুন্দর শাড়ি পরা, কি যত্ন করে শাড়ি পরা, আর তার গলায় কি জোর, সে গাইছে উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে। সেই গান শুনে তো আমি মুগ্ধ, ওরকম গলার জোর। তারপরে যখন সে বেরিয়ে এলো, আমি দেখছি কি, আর মোহরদিনে চিরকাল খুব সাজতে গুজতে ভালোবাসতেন, কোনো মেকআপ টেকআপ নয়, কিন্তু শৌখিন মহিলা ছিলেন খুব, সে গল্পও বলবো। তো মোহরদি বললেন, আমাদের শাড়ি মানে আর্ধেকটা শাড়ি একরকম, আর নিচের আর্ধেকটা শাড়ি, নিচের থেকে 6 ইঞ্চি আমাদের আশ্রমের মেয়েদের সব শাড়ি গেরুয়া, কারণ লাল মাটিতে সব ওই শাড়ির তলাগুলো গেরুয়া হয়ে থাকে, যে শাড়িই পরো না কেন নিচটা সব গেরুয়া। তো আমাদের তো এরকম করে শাড়ি যেমন তেমন করে আমরা একটা শাড়ি পরে চলে যাই, এই মেয়ে তো সেরকম নয়, কি সুন্দর চটি পায়। মানে সেদিনই আর কি এসেছেন বোধহয়। তো দেখলাম সমস্তটাই তার আলাদা রকম, তাকে দেখে বাবা, তার সঙ্গে তো আমাদের বলা হলো ওর সঙ্গে বন্ধুত্ব করে নিও তোমাদের ক্লাসে। বন্ধুত্ব করবো কি, প্রথমে তো দূর থেকে দেখতাম একটু,
তো একটুখানি সমী বাবা কথা বলবো, কি বলবে, আমরা তো মানে গেঁয়ো ভূত এখানের, আর সুচিত্রার সঙ্গে কথা বলবো, একটুখানি এ ছিল কি। তারপরে আস্তে আস্তে ভাব হয়ে গেল, ক্লাসও হলো সেসব। এইটা প্রথম দিনের গল্প করেছিলেন মোহরদি। পরবর্তীতে যখন মোহরদি কণিকা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন সবার কাছে, এবং সুচিত্রা মিত্রও তখন মানে খুবই মানে কলকাতা কাঁপিয়ে তারা অনুষ্ঠান করছেন, ভারতবর্ষ কাঁপিয়ে তারা দুজনেই অনুষ্ঠান করছেন, তখন কোথায় জানি একটা বন্ধুত্ব ছিল, কিন্তু কোথায় জানি একটা ওই আন্ডার কারেন্টও ছিল। হ্যাঁ, এবারে মোহরদির কাছে যদি কেউ এলো, এটা কলকাতার অনুষ্ঠানের কথা বলছি, যে মোহরদি শ্যামা হবে, চিত্রাঙ্গদা হবে, তো তুমি সুরূপা গাইবে। কুরুপাকে গাইছে, প্রথম প্রশ্ন কুরুপাকে গাইছে, সুচিত্রা দি না আমি গাইব না। তো আচ্ছা, তাহলে সুরূপা যদি সুচিত্রা দি গায় তাহলে তুমি কুরুপা গাইবে? না আমি গাইব না। কিন্তু সেই সব দিয়ে হয়তো গাইবে, কিন্তু ওইটা একটা ছিল মোহরদির। এগুলো সমস্ত মোহরদির খুব ছেলে মানুষই, ভীষণ রকম ছেলে মানুষই ছিল। তো এই ছেলে মানুষের গল্পতেই বলি, একবার একজনরা এলো, বাইরে ফাংশন হবে বুধবুধে, বুধবুধ থেকে ফাংশনের অর্গানাইজার মোহরদির কাছে এসেছেন। তখন মোহরদি, ততদিনে আমার বিয়ে হয়ে গেছে, আর কলকাতা এলে মোহরদি আমার শ্বশুরবাড়িতেই উঠতেন, আমাদের বাড়িতেই উঠতেন। তো তারা এসে কথা অনুষ্ঠানে, হ্যাঁ অনুষ্ঠানে কথা বলতে এসেছেন, মোহরদি রাজি হয়েই তাদের সাথে কথা বলছেন, কিন্তু যেই শুনেছেন বুধ, না আমি ওখানে অনুষ্ঠান করব না। তো বলে কেন? এই কি বুধ, আমি ওখানে করব না। তো তারা তো তখন প্রথমে তো হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ প্রথমে হ্যাঁ বলে দিয়েছিলেন, তারপরে তারা সমস্ত কার্ডটার্ড বিলি, তাদের টিকিট ফিকিট বিক্রি সেই সমস্ত হয়ে গেছে। তারপরে মাঝখানে তারা আবার একবার দেখা করতে এসছেন, এসে মোদি আমরা এসেছিলাম ওই অনুষ্ঠানটার ব্যাপারে, ওই যে বুধ থেকে, কোথার থেকে বুধ, না আমি ওই বুধে আমি অনুষ্ঠান করতে পারবো না। তো মানে মোদি আপনি তো বললেন, আপনার সাথে কথা হয়ে গেল, আমাদের তো টিকিট বিক্রি হয়ে গেছে, না সে হোক গে, আমি বুধে আমি অনুষ্ঠান করব না। এরা তো খুব মুশকিলে পড়েছেন, এদের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। তখন এরা কি করেন, জর্জদার কাছে গেছেন, গিয়ে বলছেন জর্জদা আমাদের বাঁচান, মোহরদি তো হ্যাঁ বলেছিলেন, তাতে আমরা সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু এখন উনি বলছেন উনি করবেন না। তখন জর্জদা বললেন, এই তো মোহরের পাগলামি, ওই পাগলিকে তো বসে আনা খুব মুশকিল, আচ্ছা দাঁড়াও দেখি। তো বলে জর্জদা এলেন একদিন বাড়িতে, এসে বললেন মোহর শোনো, তো বাঙাল ভাষায় কথা বলতেন, শোনো আমি ওরকম করে বলতে পারবো না, কিন্তু যাই হোক, একখান অনুষ্ঠান আইসে বুঝলা, সেই জায়গা খান খুবই সুন্দর, তোমারে আমি লইয়া যামু, সে দেখবা তুমি, রেখে সবুজ একেবারে, সেখানে পুকুর, খোলা মাঠ, তোমার শান্তিনিকেতনের মতনই, আর সেখানে লোকজন সে তুমি ভাবতেও পারবা না, তারা গান শুনবার জন্য বসে থাকে, তোমারে খুব ভালোবাসে, অনেক লোক, আর তারা সব বুঝে, গুরুদেবের গান তারা বুঝে, সেইখানে তোমারে লইয়া যাবো, এত সুন্দর জায়গা তুমি কল্পনাও করতে পারবা না। মোহরদি তো একদম তাই, আচ্ছা যাবো, তোকে তুই নিয়ে যাবে তো সঙ্গে? হ্যাঁ আমি তো তোমার সঙ্গে যাবই করে মোহরদি গেছেন অনুষ্ঠান করতে, বুধে গিয়ে ফাটিয়ে অনুষ্ঠান করেছেন, সবাই খুব খুশি, মোহরদিও গান গেয়ে খুব খুশি। তারপরে সব তো এসেছে অটোগ্রাফ নিতে, কে একজন এসে বলেছে, মোহরদি আমাদের এই বুধ গ্রামের, কে বুধ কথাটা উঠেছে কোথায় না, আমাদের এই বুধ গ্রামে, আমাদের এখানে খুব রবীন্দ্রসঙ্গীতের চর্চা আছে। জর্জদা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? তো মোহরদি এরকম ভীষণ ছেলে মানুষ ছিলেন, ভীষণ, আর শেষ দিন অবধি মোহরদি এরকম ছিলেন। কত রকমের যে মোহরদির ছেলে মানুষের গল্প আছে, সে মানে বলে শেষ করা যাবে না, সব গল্প বলাও যাবে না, এমন কিছু গল্প আছে এগুলো বলা যাবে না, কিন্তু আবার এমন কিছু গল্প আছে। আমার মনে আছে, আমাদের বিয়ের ঠিক পরেই আমার শ্বশুর শাশুড়ির বিয়ের 25 বছর। তো বাবা মাকে এমনিতে আমরা দেখেছিলাম, বাবা এতটাই, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, শুভগো ঠাকুরতা, এতটাই রাশভারী এবং গম্ভীর রাগী মানুষ ছিলেন, সবাই তাকে ভয় পেত, আমার শাশুড়িও ভয় পেতেন।
তো বাবা মাকে বলেছেন ঠিক আছে তোমার যেটা ইচ্ছে একটা কিছু, ওই চিমনলাল বলে আমাদের কাছে আমাদের বাড়িতে একটা শ্যাকরা আসতো তখন, তো চিমনলালের কাছে একটা কিছু বানিয়ে নিও। তখন মা কি বানানো হবে কি বানানো হবে, তো কেউ একজন মাসিরাই বা মার কোনো বন্ধু, পারু মাসি মার খুব বন্ধু ছিল, পারমিতা বিশ্বনাথন, আমাদের অশোক বিশ্বনাথনের স্ত্রী, অশোক বিশ্বনাথনের মা। তো পারু মাসি বলেছিল রুবি, আর আমার শাশুড়ি খুব লম্বা ছিলেন, বেশ বেশ ভালো লম্বা, আমার থেকেও একটু লম্বা ছিলেন। তো বলেছিলেন রুবি তুমি একটা লম্বা সোনার, তোমার যতখানি লম্বা তোমার গলা থেকে পায়ের পাতা অবধি একটা তুমি সোনার মফ চেন বলে বানাবে। তো ঠিক আছে তাই বানাবো। তো মা বাবাকে বললেন ওটা আমি বানাবো, আচ্ছা কী করবে করো কী করবে। তো যাই হোক চিমনলালকে সেটা অর্ডার দেওয়া হবে। এমন মানে যেদিন চিমনলাল আসবে ইটস সো হ্যাপেন্স যে সেই দিন মোহরদিও শান্তিনিকেতন থেকে এসেছে। মোহরদির আমার শ্বশুরমশাইয়ের উপর একটা খুব দাবি ছিল, কারণ ওরা খুব ছোটোবেলা থেকে বন্ধু। যে বছর গুরুদেব মারা গেছেন 1941, তারও আগে থেকে মোহরদি বাবাকে চেনেন আর কি, তো ছোটোবেলার বন্ধু। মোহরদি প্রথম বাবাকে নিয়ে গেছিলেন শান্তিনিকেতনে, এবং গুরুদেবের কাছে বসে আমার শ্বশুরমশাই কোনো দিন গান শেখেননি, সেই সুযোগ হয়নি। কিন্তু রথীন্দ্রনাথ গুরুদেবের বড় ছেলে, তিনি আমার শ্বশুরকে খুব ভালোবাসতেন, খুব একটা হৃদ্যতা ছিল পরিবারটার সঙ্গে, তিনি এবং প্রতিমা দেবী। তো ওই ছোটোবেলাকার বন্ধু তো নিয়ে মোহরদির বাবার উপরে একটা খুব বিত্তেব, মানে ছোটো বোন হলে যেরকম হয় না সেরকম আর কি। আর আমার শাশুড়ির কাছে শুনেছি যে আমার শ্বশুরমশাইয়ের মা, তিনিও মোহরদিকে খুবই ভালোবাসতেন নিজের মেয়ের মতন। তো শুভদা রুবির আমি শুনলাম কি মপচেন বানানো হচ্ছে 50 ইঞ্চের, আমার জন্য কি বানানো হচ্ছে? তো বাবা বললেন তো তোমার জন্য আবার কেন বানানো হবে, ওদের আমাদের বিয়ের 25 বছর, তাই জন্য ওর জন্য আমি বলেছি এটা বানাবে না, তাহলে আমি বানাতে দেবো না। আমার জন্য যদি কিছু না করে দাও তাহলে আমি কিছু বানাবো হবে না, আমি চিমনলালকে বাড়ি পাঠিয়ে দেবো, রুবির জন্য কিছু বানানো হবে না। তো বাবা বললেন এ আবার কি কথা। তো আমার শাশুড়ি মোহরদিকে খুব ভালোবাসতেন এবং মোহরদির এই ছেলে মানুষগুলো সব জানতেন। তো আমার শাশুড়িকেও মোহরদি খুব ভালোবাসতেন। শোনো রুবি, এই শুভদা যদি আমারটা না করতে দেয় তাহলে কিন্তু তুমিও বলবে শুভদাকে গিয়ে যে আমি চাই না মপচেন, এই কথাটা তুমি বলবে তো? তখন মা বললেন যে না, কিন্তু উনি তো বলেছেন ওকে। না না বলেছেন তো কি, আমাকেও বলতে হবে, আমার জন্যও বানিয়ে দিতে হবে, যদি হয় তাহলে দুজনেরই হবে, যদি না হলো তাহলে কারুরই হবে না। তুমি বলো এই কথাটা তুমি বলবে, শুভদাকে গিয়ে তুমি বলবে যে মোহরদির জন্য যদি না বানাও তাহলে আমার বানানো হবে না। তো মা গিয়ে বললে বাবাকে যে মোহরদি চাইছে না, তুমি ওনার মোহরদির জন্য কী চাইছি দেখো না, বানিয়ে দাও। তো বাবা জিজ্ঞেস করে আচ্ছা বলো তোমার কী চাই বলো। তো মোহরদি বললেন আমার জন্যে দুটো কানের টপ চাই, দুটো কানে হিরে চাই। তো তখনকার দিনে না অত হিরে, এখন খুব হিরে টিরে হয়েছে ভীষণ সবাই ফ্যাট, তখন অত হিরে টিরে নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না। তো বাবা বললেন হঠাৎ হিরে কানে হিরে পরে কী করবে তুমি? বলে না আমি দেখেছি আখতারি বাই যখন রবীন্দ্র সদনে বসে গান করে, ওই লাস্ট রোতে বসে ওই নাকে একটা হিরে পরে, ওই লাস্ট রোতে বসে দেখা যায় ওটা ঝিলিক দেয়, ওই ঝিলিকটা দেয় লাস্ট রোতে বসেও দেখা যায় যে ঝিলিক দিচ্ছে। তো আমি ওরকম একটা হিরে চাই। তো আচ্ছা ঠিক আছে রুবি বলে দাও তোর মোহরের জন্যে কানের হিরের টপ বানানো হবে। তো সে বানানো হয়েছে, মোহদি খুব খুশি। তারপরে ওই 25শে বৈশাখের অনুষ্ঠান, সে পরপর অনুষ্ঠান হতো, মোহরদির একক অনুষ্ঠান রবীন্দ্র সদনে। আর মোহরদি একলা যেতেন না, সবসময় বেশিরভাগ সময় গোরাদা থাকতো কিংবা সঙ্গে কেউ থাকতো। তো সেই অনুষ্ঠানে আমি মোহরদির সঙ্গে যাব। তো মোহরদি বলছে রানী তুমি, আমার ডাকনাম রানী, আমাকে সবাই রানী বলেই ডাকতো, রানী তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে মোহরদি, গেছি। তো আমি রবীন্দ্র সদনের মাঝামাঝি জায়গায়, রোগুলোর একদম মাঝামাঝি জায়গায় বসেছি একটু পিছনে। মোহরদি গান করছে, আর সেদিন মোহরদির উপরে কিছু একটা ভর করেছিল, সে কি অপূর্ব যে গান হয়েছে সে বলতে পারবো না। মোহরদির গান শেষ হয়েছে, মোহরদি নেমে এসছে স্টেজ থেকে, আর যত প্রেস যত দর্শক সবাই তো মোহরদিকে একদম ঘিরে ধরেছে, কেউ অটোগ্রাফ নিচ্ছে, ছবি তুলছে, প্রেস কত কি জিজ্ঞেস করছে, আর অনেক লোকের
সামনে না মোহরদি কিরোটা ভ্যাবাচাক খেয়ে যেতেন। উনি অত অত লোক মোহরদিকে নিয়ে হই হই করছে, ওগুলোতে মোহরদি ভীষণ ভয় পেয়ে যেতেন, নার্ভাস হয়ে যেতেন, ভ্যাবাচাক খেয়ে যেতেন। আর আমি দেখছি মোহরদি না আকুল হয়ে, আমি তো দূর থেকে দেখছি, ওইখানে দাঁড়িয়ে মোহরদি এরম এরম করে খুঁজে চলছে। আমি বুঝতে পারছি মোহরদি আমাকে খুঁজছে। তখন আমি পিছনে দাঁড়িয়ে মানে হাতটা তুলেছি যে আমি আছি। তো যখন দেখেছি আমার হাতটা তুলেছি আছি, তখন মোহরদি আমাকে বলছে, ডেকেছে আমাকে কাছে। তো আমি গেছি কাছে, তখন তো চারিদিকে পরিবেষ্টিত মোহরদি, অনেক লোক। তখন আমি মোহরদিকে বললাম, তুমি কথা শেষ করে নাও, আমি আছি, তোমাকে নিয়ে আমি ফিরবো একসাথে। তো মোহরদি বলছে, না না তুমি শোনো না, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। কাছে গেছি, ঝিলিক দিচ্ছিল। এই হলো মোহরদি। ঝিলিক দিচ্ছিল কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। গান কিরম হলো, ঝিলিক দিচ্ছিল কিনা। আর হ্যাঁ, খুব দুটোই ঝিলিক দিচ্ছিল। একটা সময় শুধু গানই করতাম এবং সত্যি খুব ভালো গান করতাম। তারপরে একটা সময় আমার হলো একটা অ্যাসিডিটির একটা কিছু প্রবলেম শুরু হলো, সেটা অনেক বড় বয়সে, মানে সেটা লাস্ট 15 বছরে বোধহয়। করতে করতে এমন হলো যে আমি এখন আমার গলায় গানের কন্ট্রোল, মানে সুরের কন্ট্রোলটাই রাখতে পারি না। আমার মন গান করে, কিন্তু আমার সুর নড়ে যায় ভীষণ, আমার নিজের কন্ট্রোল নেই সুরের ওপর। সেটাতে আমার ভীষণ মনে দুঃখ হয়। কিন্তু তারপরে যখন থেকে আমার মেয়ে গান করতে শুরু করলো, আমি সেই দুঃখটা আমি ভুলে গেছি। এখন আর আমার দুঃখ হয় না। শ্রেয়া গান করে, আমি খুব খুশি। আমি তোমাদের এমনি পড়ে শোনাতে পারি, কবিতা পড়ে শোনাতে পারি, হ্যাঁ সেটা পড়ে শোনাতে পারি, কিন্তু গান করতে এই জন্যে বলো না যে আমি নিজের গলা শুনে এখন আমার এত দুঃখ হয় মনে। কিন্তু আমি সত্যি একটা সময় খুব ভালো গান করতাম। মানে এখনও পর্যন্ত দক্ষিণীতে ডিপ্লোমা পরীক্ষায় অন্তত আমার গানের রেকর্ড, আমি যে নম্বর পেয়েছিলাম, আমি আর কৃষ্ণা হাজরা, দক্ষিণীর একদম প্রথম ব্যাচের ছাত্রী, আমরা দুজনেই 93 পেয়েছিলাম গানে। সেই রেকর্ড কিন্তু এখনও পর্যন্ত কেউ ব্রেক করেনি। কিন্তু ওটা সেই কথাটা বললে এখন সেটা ঠাট্টার মতন শোনায়। কৃষ্ণাদি জীবনের শেষ দিন পর্যন্তই সুন্দর গান করছেন, কিন্তু আমার গলা থেকে গান চলে গেছে। সেটা ওই যেই আমি কথা বলতে শুরু করলাম দূরদর্শনে, অমনি মা সরস্বতী বললেন, তাহলে তুমি কথাই বলো, আমি যাই। বলে গানটা আর করতে পারি না, সেটা খারাপ লাগে, আমার কষ্ট হয়। কিন্তু যাই হোক, শ্রেয়ার গান শুনে আমি খুশি থাকি। তো আমি তোমাদের একটা পড়ে শোনাতে পারি কিছু। কত সব ছোটোবেলার সুন্দর দিন হারিয়ে যায়, যা পাওয়া যায় না, আর অনেক ভালো জিনিস আসে সঙ্গে সঙ্গে, নতুন নতুন করে আবার অনেক প্রিয় জিনিস হারিয়েও যায়। তো সেরকম একটা আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লেখা পড়ে শোনাচ্ছি, যার যা হারিয়ে যায়। পড়া আছে কি কারুর? সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল, কার কি হারিয়ে গেছে, এসো এসো আমাকে বলো, আমি সব খুঁজে দেব, সব খুঁজে দেব। এমন কে আছে যার কখনো কিছু হারায়নি? এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই? আর এমনই বা কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? অনেক মানুষ এসে জড়ো হলো, সারা গায়ে রোদ্দুর মেখে তারা এলো। অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস, অন্য চোখে অবিশ্বাস নিয়ে। অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে, দু হাতে পিছু টান সরিয়ে সরিয়ে। সবাই তাকে পলকহীনভাবে দেখে নেয়। সবাই তার অচেনা মুখে একটুও চেনা চিহ্ন আছে কিনা খোঁজে। টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া, আলখাল্লা পরা পুরুষ্ট গোঁপটা, ওটা নিশ্চয়ই নকল। তার জোড়া ভুরু নরম নবীন তৃণের মতন। তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য। চোখ দুটি দুরন্ত ঘোড়সওয়ার। তার উত্তরিত ডান হাতে কিছু নেই, তবু যেন অদৃশ্য জাদুদণ্ড সে ধরে রয়েছে। কে আগে নিজের কথা জানাবে? সকলের ঠেলাঠেলির মধ্যে কেমন যেন একটা লজ্জার ভাব। কতই বা বয়স ছেলেটার, তার কাছে কি মন খোলা যায়? তবে হতেও তো পারে কোনো গুণিনের বংশধর হয়তো, যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিতকর, সেই প্রথম মুখ খুলতে পারে। মাঝবয়সী
মুখে মেছে তার দাগ। স্ত্রীলোকটি বলল, ওগো, আমার একটা কাঁসার রেকাবি ঠাকুরের থালা। তার কথা শেষ হতে না হতেই জাদুকর তার হাতের পাঞ্জা ভরা ভয় দেখিয়ে বললে, জানি জানি, পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি। এরপর ফুটফাট বাজি ফাটার মতন শুরু হয়ে গেল। আমার আংটি, আমার ফাঁদি নথ, আমার জলে ডোবা পেতলের ঘড়া, আমার 3খানা 100 টাকার নোট, কেউ বলল আমার মায়ের ছবি। অনেকেই আশা করেছিল সে সাঁই বাবার মতন শূন্যে হাত ঘুরিয়ে তক্ষুনি এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সব কিছু জিনিস। তবু তার 3 সত্যিতে এমন সরল সত্যের দৃঢ়তা যা মুখের উপর অস্বীকার করা যায় না। শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটছে, মেঘলা আকাশেও যেমন ঝিকমিক করে তারা। শুধু 2-3 জন দাঁড়িয়ে রইল একপাশে। তারা কিছুই জানালো না। তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই তাদের কাছে। এমনই এক নিঃস্বতা, যে বস্তু বিশ্বের কিছুই মনে পড়ে না। তাদের নত চক্ষু, মনে মনে বোধহয় কাঁদছে তারা। কেউ অন্যদের দিকে তাকাচ্ছে না, পাশাপাশি দাঁড়িয়ে তারা রয়েছে যে যার মতন একলা। তাদের প্রত্যেকের হারাবার বেদনার তীব্রতা এক নয়, তাদের কান্নাও আলাদা। বাজিকরটি আর সবাইকে ফিরিয়ে দিয়েছে দৃষ্টি, প্রত্যেককে দিয়েছে 3 সত্যি। এই ছোট দলটির দিকে সে চেয়ে রইল কিছুক্ষণ। এদের কোনো দাবি নেই, এদের কান্নাও সে শুনতে পায়নি। তবু বুঝতে তার দেরি হলো না। তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল। নেমে এলো ডান হাত। আর সে 3 সত্যি বলতে পারল না। বিকেল ফুরিয়ে গেছে, রাত্রি আসছে অন্য দেশ থেকে। মানুষরা ঘরে ফিরবে। গোধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি। অনেকেই চায়, তবু এই ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না। কোনো গৃহস্থের বাড়ি শয্যাপাতা তার নাকি গুরুর নিষেধ রয়েছে। সে অন্ন নেবে না, ফলমূল নেবে না, কোনো দক্ষিণাও চাই না তার। তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে? মন্ত্রতন্ত্রও তো কিছু শোনায়নি। কোন সাহসে 3 সত্যি উচ্চারণ করলো সে এতবার? যে কিছুই চায় না সে কেন মানুষকে কিছু দেবে? এ কোন আজব প্রাণী? সে এই পৃথিবীর নয় তো? সে কি এই পৃথিবীর? তার তার খিদে তেষ্টাও নেই। সে শুয়ে থাকবে আকাশের নিচে। সে কোথা থেকে এলো, কেনই বা এলো, কেউ কিছুই বুঝল না। এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল। তবে কি সত্যি অলীক মায়া, দৈবী মায়া? সেই রকমই ভাবতে ইচ্ছে করে। সে কি শত শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায়? 2-1 দিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে খুঁজে পেল রেকাবি। কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে। এই রকম 2-1টিতেই দিকে দিকে রটে গেল 3 সত্যির মহিমা। এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না, তার চেয়ে অলৌকিকত্ব অনেক বেশি জোর এনে দেয় মনে। আসবে আসবে, এরপর সব কিছুই ফিরে আসবে। অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার বেদি। 33 কোটির পরেও আরও একজন। শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল, যারা কিছু চায়নি, যারা পায়নি 3 সত্যির প্রতিশ্রুতি, তারা আর ওই গাছতলায় যায় না। তাদের কান্নাও থামেনি। এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি। এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে শুঁয়োপোকার উপদ্রবে। এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে। এবছর স্তন্যবতী 2টি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে। এবছর উদরাময় এসেছে রাক্ষসীর বেশে। তবু মজা পুকুরের পাঁক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি। সবাই তো আগেই বলেছিল 3 সত্যি কখনো মিথ্যে হয় না। সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে আবার, দেখো। এর মধ্যে যার যা হারিয়েছে সে সর্বস্ব চোখের সামনে, এর মধ্যে যার যা হারিয়েছে সে সর্বস্ব তাদের চোখের সামনে এনে দেবে। শুধু যা হারিয়ে যাবার কথা মুখে বলা যায় না, তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পরা পাতলা ছেলেটা। যে মেয়েটি মুখ বুজে করে যাচ্ছে ঘর সংসারের কাজ,
তার ভালোবাসা হারিয়ে গেছে, তাই সে নিভৃতে গোপনে কাঁদে। শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল, তার সব ফুল ঝরে গেছে আগেই। আগুন লাগলো গ্রামের হাটে, তার বুক যে পুড়ে খাক হয়ে গেছে সে কথা কেউ জানে না। ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী। ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ, বাতাসে এত তাপ, পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট। অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি কি তার হারিয়েছে। তাপ্পি মারা আলখাল্লা পরা ছেলেটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায়। এক এক সময় সে নিজেই উছাড়ি পিছাড়ি হয়ে কাঁদে। কোনো দিন কি সে পারবে 3 সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে? আমার এক ছাত্রীর লেখা পড়ছি, সে মাদার্স ডেতে লিখেছিল। ছাত্রছাত্রীরা তো সবসময় খুব প্রিয় হয়, তাই তার লেখাটা পড়ছি। 1 বছরে তখন ছিল একটা মাত্র জামা, একটা থালায় ভাত বেড়ে খাই আমি আমার মা। রোজ নাকি তার গাগুলোয় খাবারে নেই রুচি, ফি হপ্তায় বিশুদ্ধবারে মা লক্ষ্মী হনসূচি। ভাঙা থালায় একটা প্রদীপ, 2টো নকুল দানা, একটা আমি একটা মা, ভাগের লেনা দেনা। বস্তি ঘেরা নোংরা নেতা এঁটো কাঁটার মাঝে মা লক্ষ্মীর পিদিমখানি একলাই রাত জাগে। সেই আলোতে ফলস, পিকো, সেলাই পরিপাটি আমার মুখে সামনে ধরে দুধ মুড়ির বাটি। দুধের কত দাম জানো মা, পাগল হলে কি না? তুই যখন বড় হবি আমাদের আর কষ্ট থাকবে না। এই না বলে চোখের জল আঁচল দিয়ে মুছে আর বাড়িতে বাসন মেজে আনাজপাতি কুটে মা এনেছে দুধের বাটি, স্কুলের ইউনিফর্ম, ভালো ফলের জন্যে প্রাইজ বাবদ লুচি আলুর দম। চাকরি হলো যেদিন আমি জড়িয়ে বলি মা গো, দেখো এবার আর আমাদের কষ্ট থাকবে না কো। বাসন মাজা, কাপড় কাচা, সেলাই করা হাত, ছুঁয়েছিল আমার চিবুক, কপাল বারসাত। শিশির ধোয়া হাত দুখানি খেটে লোকের বাড়ি শিখিয়েছিল জিতে নেবার আসল কারিকুরি। যাদের ঘরে নেই কধূপের ধানতেরাসের আলো, সারা জীবন জুঝছে একা অন্ধকারের কালো, তার হাতেই সাজিয়ে দেব মকরমুখী বালা, প্রথম উপার্জনে আনা গরম ভাতের থালা। যাদের নেই সাধ্যি তেমন, বাঁচে কেবল সাধে, মাগো তুমি ঠিক এভাবেই থেকো তাদের পাশে। আচ্ছা, এই সবে ঈদ গেল তো বাংলাদেশে তো গেছি আমি বেশ কয়েকবার, শ্রেয়ার অনুষ্ঠানের এতেই গেছি। আর গিয়ে আমি দেখেছি যে সেখানে অনেক বন্ধু হয়েছে মানুষজন। আর তাছাড়াও আমি বলি, শান্তিনিকেতনে থাকতে ওই সময় মুক্তিযুদ্ধের সময় তো 70 সালে শান্তিনিকেতনে গিয়েছিলাম, ওই সময় তো মুক্তিযুদ্ধ চলছে। তো তখন তো দলে দলে লোক সমস্ত পালিয়ে যাচ্ছে, যে যেখানে পারছে, কেউ ইংল্যান্ড চলে যাচ্ছে, কেউ আমেরিকা চলে যাচ্ছে, কেউ আমাদের দেশে চলে আসছে, এরকম। তখন এক ঝাঁক ছেলে মেয়ে শান্তিনিকেতন থেকে, বাংলাদেশ থেকে শান্তিনিকেতনে চলে এসেছিল। আমাদের বলা হয়েছিল যে অসুবিধা হবে হয়তো তোমাদের, কিন্তু তোমরা নিজেদের ঘরে ওদের অ্যাকোমোডেট করে নিও। তো হস্টেলের ঘরে আমাদের ওই 7টা খাট, আমরা ডমিটরিতে থাকতাম, 7টা খাটে আমরা 10 জন থাকতাম, খাট জোড়া করে। এবং তখন অনেক বন্ধু বান্ধব হয়েছিল, তো তাদের সঙ্গে আমার এখনও অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে। তার মধ্যে আমার এক বান্ধবী মিলিয়া আলী, সে এখন ওয়াশিংটনে থাকে, খুবই বড় কাজ করে ওয়ার্ল্ড ব্যাংকে। মিলিয়া আমার সঙ্গে খুব যোগাযোগ থাকে। তো ঈদের সময় মিলিয়া আমাকে ঈদ মুবারক জানালো, তখন একটা কবিতা, ওই আর কি গদ্য কবিতা। চাঁদ এই ব্রহ্মাণ্ডের বড় জাদুকর, রোজ ওই একই চাঁদ আকাশ আলো করে ওঠে, তার জ্যোৎস্না ছড়ায় শীতল আঁচলের তলায় তার প্রতিদিনের লুকোচুরি খেলা। কোনো দিন তার মুখ ঢাকা, কোনো দিন আধো বোজা, কোনো দিন অল্প উঁকি, কখনো বা ভরা মহিমায় আকাশ জোড়া হাসি মুখ। তাকে কখনো কপালে তিলক কাটতেও হয় না, আবার চোখে সুরমা টেনে মাথায় সাদা টুপিও পরতে হয় না। তবু সেই একই চাঁদকে দেখে হিন্দু পাড়ায় একাদশী,
অম্বুবাচী, পূর্ণিমা হয়, আবার মুসলিম পাড়ায় রোজা, ঈদ। মসজিদের গম্বুজ ছুঁয়ে, পীর সাহেবের দরগা পেরিয়ে, আব্দুল চাচার উঠোন ছুঁয়ে চাঁদের আলো এসে পড়ে কুলীন ব্রাহ্মণ পুরোহিত পাড়ায়। আস্তে আস্তে ছুঁয়ে ফেলে শিব মন্দির, মনসা মঞ্চ, তুলসীতলা, দুর্গা দালানের মঙ্গল ঘট। সবাই আমরা সবটুকু দেখে আসছি আমরা সবাই যুগ যুগ ধরে। তবু কেন যে কিচ্ছুটি কেউ বুঝতে পারি না, চাঁদের হাসির বাঁধ ভাঙে। মানুষ কাশ্মীর নিয়ে লড়াই করে, মন্দির ওহি বানায়েঙ্গে বলে লড়াই করে, বাবরি মসজিদ ভেঙে লড়াই করে, জঙ্গিরা পুলওয়ামায় উড়িতে ঢুকে নারে তাকবীর বলতে বলতে ঘুমন্ত বিধর্মীদের উপর আতঙ্কের ছাপ ছেড়ে যায়। শত শত কফিনে বন্দি হয়ে বাড়ি ফেরে মানুষের ধর্ম। শুধু চাঁদকে নিয়ে কারুর কোনো লড়াই নেই কোনো দিন। একটাই রুটির মতন চাঁদকে এঁটো করে যুগের পর যুগ খেয়ে আসছে হিন্দু আর মুসলমান। তাতে দুই তরফের কারুর কোনো সমস্যা নেই। কিন্তু এখনও একটা হিন্দু ঠোঁট একটা মুসলিম ঠোঁটকে ছুলেই খুন হয়ে যায় কোরআন, খুন হয়ে যায় গীতা। আকাশে ব্রহ্মাণ্ডের চাঁদ চেয়ে চেয়ে দেখে আর ভাবে, মানুষ কবে মানুষ হবে। তাসলিমা খুব আলোচিত ব্যক্তিত্ব, বিতর্কিত সবটাই। কিন্তু একটা মানুষ যে নিজের দেশে ঢুকতে পারে না, যে নিজের বাবা মাকে দেখতে পেল না, তারা চলে গেল, মানুষ হিসেবে তার ভেতরে দুঃখটাও তো রয়েছে। এবারে সে ঠিক করেছে, ভুল করেছে, এতটা না করলেই পারত, এসব আছে তর্ক বিতর্ক। কিন্তু একজন মানুষ হিসেবে একজন মানুষকে তার ভেতরের যন্ত্রণাগুলোও তো আছেই। ওর একটা মৃত্যুদণ্ড বলে লেখা আমার আশা করি আছে। মৃত্যুদণ্ড। এই আমি দাঁড়ালাম, শরীরে কোনো অসুখ আছে কিনা পরীক্ষা করুন, শেষ স্নান করিয়ে দিন, আখেরি ইচ্ছার কথা জিজ্ঞাসা করুন। আপনারা তো এমন কথাই জিজ্ঞাসা করবেন, কি আমার খেতে ইচ্ছে করে, বিরুই চালের ভাত, গলদা চিংড়ি, কই ভাজা, নাকি তেঁতুলের আচার, সর্ষে বাটা ইলিশ? কাকে দেখতে ইচ্ছে করে, বাবা মা, ভাই বন্ধু, খুব কাছের কোনো মানুষ? না, এরকম কোনো ইচ্ছে আমার করবে না। এসবের কিছুই না চেয়ে আমি এমন একটি ইচ্ছার কথা বলবো যে আমি জানি আপনারা চমকে উঠবেন সকলে। আমি যদি বলি একটি সেকুলার পৃথিবী চাই, দেবেন? অথবা যদি চাই শস্য ক্ষেতের সব আল ভেঙে যাক, কাঁটা তারের সীমানা আর দেশে দেশে দেওয়াল ধসে যাক, যদি চাই কোনো শ্রেণী নেই, নারী ও পুরুষের বৈষম্য নেই, ধর্ম নেই, পারবেন দিতে? দেবেন তেমন একটি সুন্দর জগৎ আমার চোখের সামনে? দিলে আমি হেসে ঝুলব ফাঁসির কাঠে, দিলে আমি মাথা পেতে নেব মৃত্যুদণ্ডাদেশ, না হলে ফাঁসির দড়ি ছিঁড়ে আমি বেরিয়ে যাব, আবার বাঁচব। বেঁচে আমি স্বপ্ন বপন করব, 1 ভাগ মাটি আর 3 ভাগ জল। আরেকটা কবিতা পড়ি, সেটাও রজত শুভ্র মজুমদার, কবিতার নাম দাগ। সব দাগ মোছা যায় না সুচরিতা। ছেলেবেলায় মাস্টারমশাই ঘাম আর চক দিয়ে দাগ কেটে অঙ্ক কষাতেন ব্ল্যাকবোর্ডে। বোর্ড মুছে পরিষ্কার করে দিলেও মনে গেঁথে থাকতো সেই দাগ। ও পাড়ার লাহাবাড়ির মেজো মেয়ে মালবিকা, তার কপালে যে কলঙ্কের দাগ কেউ মোছাতে পেরেছে কখনো? আহা, কীরকমভাবে বেঁচে আছে মেয়েটা। কিংবা যে ছেলেটার ক্ষতবিক্ষত লাশটা হসপিটাল মর্গে এইমাত্র আইডেন্টিফাই করে এলো ওর মা মরা বাপ, কিভাবে জানো? একমাত্র বাঁ হাতের কনুইয়ের নিচে একটা ছোট্ট জরুল, ওর জন্ম দাগ, ওটাই চিনিয়েছে ওকে। সুচরিতা, সমস্ত আরব সাগরের জলও মোছাতে পারেনি ম্যাকবেথের হাতের দাগকে। তুমি জানো না সুচরিতা, সম্পর্ক মুছে যায়, সম্পর্কের দাগ মোছা যায় না। শেষ হিসাব। সন্ধ্যা হয়ে এলো এবার, সময় হলো হিসাব নেবার।
যে দেবতারে গড়েছিলেম, দ্বারে যাঁদের পড়েছিলেম, আয়োজনটা করেছিলেম জীবন দিয়ে চরণ সেবার, তাদের মধ্যে আজ সায়াহ্নে কে বা আছেন এবং কে নেই, কেই বা বাকি আর কেই বা ফাঁকি, ছুটি নেব সেইটে জেনেই। নাই বা জানলি হায় রে মূর্খ, কি হবে তোর হিসাব সূক্ষ্ম। সন্ধ্যা এলো, দোকান তোলো, পারের নৌকা তৈরি হলো, যত পারো ততই ভোলো, বিফল সুখের বিরাট দুঃখ। জীবনখানা খুললে তোমার শূন্য দেখি শেষের পাতা, কি হবে ভাই হিসেব নিয়ে, তোমার নয় কো লাভের খাতা। আপনি আধার ডাকছে তোরে, ঢাকছে তোমায় দয়া করে, তুমি তবে কেনই জ্বালো মিটমিটে ওই প্রদীপ দ্বীপের আলো। চক্ষু মুদে থাকাই ভালো, শ্রান্ত পথের প্রান্তে পড়ে, জানাজানির সময় গেছে, বোঝাপড়া কররে বন্ধ, অন্ধকারের স্নিগ্ধ কোলে থাকরে হয়ে বধির অন্ধ। যদি তোমায় কেউ না রাখে, সবাই যদি ছেড়েই থাকে, জনশূন্য বিশাল ভবে একলা এসে দাঁড়াও তবে। তোমার বিশ্ব উদার রবে, হাজার সুরে তোমায় ডাকে, আঁধার রাতে নির্নিমেষে দেখতে দেখতে যাবে দেখা। তুমি একা জগৎ মাঝে, প্রাণের মাঝে আর এক একা। ফুলের দিনে যে মঞ্জরি, ফলের দিনে যাক সে ঝরি, মরিস নেয়ার মিথ্যে ভেবে, বসন্তেরই অন্তে এবে, যারা যারা বিদায় নেবে একে একে যাক রে সরি। হায় রে তিক্ত মধুর কণ্ঠ, হোক রে রিক্ত কল্পলতা, তোমার থাকুক পরিপূর্ণ একলা থাকার সার্থকতা। দূরদর্শনেরও আগে থেকে, আমি তখন যাদবপুরে পড়ি, ও আমার থেকে 2 বছরের জুনিয়র, সেই সময় থেকে বন্ধুত্ব। আর তারপরে একসাথে কাজ করতে এসেছি আমি। চৈতালি অবশ্য 1.5 বছর, আমার 1.5 বছর পরেও এসেছে, কিন্তু ছোটোখাটো প্রোগ্রাম করতে আসতো দূরদর্শনে। ওর প্রতি প্রথমত দুজনে আমরা একসঙ্গে কাজ করেছি, সহকর্মী হিসেবে খুব একটা ভালো লাগা, বন্ধুত্ব খুবই রয়েছে। আর আরেকটা ব্যাপারেও না, কোথায় জানি, আমার থেকে 2 বছরের ছোট ঠিকই, কিন্তু কোথায় জানি ওর প্রতি না আমার একটা অপত্য স্নেহ হয়। তো সেই কথাটা আমি শেয়ার করতে অসুবিধা নেই আপনাদের সঙ্গে, কারণ ও নিজের বইতে নিজের জীবনটাকে খুব খুলেই লিখেছে এবং ইন্টারভিউগুলোতেও ও খুব খুলেই বলে। তো তাই জন্যে আমি ওকে, ওর পাশে থাকলে আমি ওকে জিজ্ঞেস করলে ও বলতো হ্যাঁ তুমি বলো। তাই জন্যেই আমি বলছি, আমি এটা এই জন্যে বলছি যে ওর জীবনের খাতাটা খুলে দেবার জন্যে বলছি না, আমি কেন এই যে অপত্য স্নেহ হয় ওর প্রতি আমার কেন, সেইটা বলার জন্যে আমি বলছি। একবার পৌষ মেলায়, তখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা দূরদর্শনে বেশ কয়েক বছর কাজও করছি। পৌষ মেলায় আমরা, আমাদের শান্তিনিকেতনে বাড়ি আছে পূর্বপল্লীতে, তো প্রতি বছরই অনেকবার করেই শান্তিনিকেতন যাওয়া হয়। আমি এখনও বছরে অন্তত 7-8 বার শান্তিনিকেতন যাই। তো সেরকম পৌষ মেলায় আমি আর কেয়া আমার সঙ্গে গেছে, চৈতালির ডাকনাম কেয়া। তো সকালবেলা আমরা ওখানে, এখন সেসব মেলার রূপটা এখন অনেকটা বদলে গেছে, এখন খানিকটা ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারের মতন হয়ে গেছে মেলা, কিন্তু আমাদের সেই সময় তখনও মেলাটা শান্তিনিকেতনের পৌষ মেলাই ছিল আর কি। তো তখন ওই কালোর দোকানে একটা ভীষণ ভালো আড্ডা হতো, সবাই আসতো, পুরাতনীরা প্রাক্তনীরা সব আসতো, আর প্রেজেন্ট স্টুডেন্টরাও আসতো, আর ওই দাদা দিদি টিচাররাও থাকতেন, নিয়ে ভীষণ দারুণ একটা আড্ডা হতো এবং গান বাজনা হতো, ওই রকম ওই সঙ্গীত ভবনের মতন গান বাজনা হতো, কবিতা হতো, গল্প হতো, খুব হতো। তো সেই রকম আমরা গেছি, কালোর দোকানে এরকম বসে আড্ডা হচ্ছে, লম্বা টেবিল, অনেকজন বসেছে, এরকম 4টেরও অনেকজন বসেছে, কে আমার পাশে, খুব গল্প টল্প হয়েছে, পুরনো শান্তিনিকেতনের মানুষজন রয়েছেন। করে টোরে একটা সময় আড্ডা ভেঙে গেছে, আমরা মাঠটা পেরিয়ে বাড়ির দিকে আমি আর কেয়া হাঁটতে হাঁটতে আসছি। তখন কেয়া আমাকে বলছে, শোনো আজকে না তোমাকে আমি একটা কথা বলবো, কিন্তু এখন না, পরে। তখন আমি বললাম যে কি কথা বল? তো বলে না এখন না, আমি তোমার রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাব তখন তোমায় বলবো। বেশ। তো
তো তারপর তো সারাদিন গেছে, আবার বিকেলবেলা মেলার মাঠে এসেছি, নাগরদোলা চড়া হয়েছে, সব যেরম যেরম হয় সব হয়েছে, আনন্দ। রাত্রিবেলা শুতে এসে আমি কেয়াকে জিজ্ঞেস করলাম, কী কথা বলবি বলছিলি, বললি না তো? তখন কেয়া বলছে, শোনো, তোমার পাশে যে মহিলা বসেছিলেন, তুমি অঞ্জুদি অঞ্জুদি বলছিলে। তখন আমি বললাম, হ্যাঁ অঞ্জুদি তো অনেক শান্তিনিকেতন, যদিও মানে আমি ওনাকে শান্তিনিকেতনে পাইনি, কিন্তু শান্তিনিকেতনের অনেক পুরনো লোক ওরা, ওনাদের পরিবার শান্তিনিকেতন অনেক অনেক পুরনো দিনের লোক ওরা। তো বললো, তুমি জানো উনি আমার মা। আমি না চমকে উঠেছি, কি? হ্যাঁ, অঞ্জুদি আমার মা। আমার যখন 15 বছর বয়স ছিল, তখন আমি একদিন স্কুল থেকে ফিরে টেবিলের উপর মায়ের একটা চিঠি, তা না এখন চোখে জল আসে, টেবিলের উপর একটা চিঠি লিখে রেখে গেছেন যে আমি যাচ্ছি, আমি আমার সুখ অন্য জায়গায় খুঁজে নিয়েছি, তোমরা সব ভালো থেকো, আমি যাচ্ছি। সেই যে মা চলে গেছিলেন, তারপরে আমি আর ওনাকে দেখিনি। আর এই যে আজকে তোমরা বসে আড্ডা মারছিলে, তোমার পাশে বসেছিলেন, উনি আমার মা। এই যে কথাটা, এটা আমাকে এমন জায়গায় গিয়ে আমার লেগেছিল যে আমি কেন জানি আমি কোথায় একটা আমি ওর মা হয়ে উঠেছিলাম, মানে আমার মন থেকে আমার মনে হতো। নিয়ে আমি ওকে ভীষণই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমরা একসঙ্গে এতদিন কাজ করেছি, আমাদের মধ্যে অনেকে অফিসে অনেক হয় না, অফিসের কলিগ লাগিয়ে দেবার চেষ্টা করে, ও জানো তো এরকমগুলো জানো, ওই অনুষ্ঠানটা পেয়েছে, ওই ইম্পর্টেন্ট ওই জায়গাটা পেলো, তোমাকে কিন্তু দিল না, শাশ্বতী কিন্তু সমস্ত ন্যাশনাল প্রোগ্রামগুলো করছে, তোমাকে তো দিচ্ছে না, অন্তত বাংলা অ্যানাউন্সমেন্টটা। আমি না ন্যাশনাল প্রোগ্রামে হিন্দি, বাংলা, ইংলিশ 3টে অ্যানাউন্সমেন্টই করতাম, তো তোমাকে তো বাংলাগুলো দিতে পারতো, বলো তোমাকে তো দিচ্ছে না, ওকে দিচ্ছে, এরকম অনেক হয়েছে। কোনো দিন আমাদের মধ্যে কেউ কোনো রিফট তৈরি করতে পারেনি, কারণ খুব ওই বন্ধনটা আমাদের মধ্যে, ভালোবাসার এটা খুব জোরদার ছিল। আর এখনও মানে আমরা খুব কাছাকাছি থাকি, ও থাকে গলফ ক্লাবে, আমি থাকি গলফ গ্রিনে। খুব যে সাংঘাতিক দেখা হয় তা বলবো না, কারণ ব্যস্ততার কারণে, কিন্তু কথা হয়। কিন্তু এমনই বন্ধুত্বটা যে খুব রেগুলার দেখা হওয়া বা ফোনে কথা হওয়াটা জরুরি নয়। যেদিন দেখা হয়, যখন দেখা হয়, কেয়া জানে যে ও যখন ডাকবে আমি ওর জন্যে আছি, আর আমিও জানি আমি যখন ডাকবো কে আমার জন্যে আছে। আমাদের বন্ধুত্বটা খুব সুন্দর। আমাদের সময় না, দূরদর্শনটা যখন আমরা জয়েন করেছিলাম 75-এ, ইট ওয়াজ মোর লাইক এ ইউনিভার্সিটি লাইফ। হ্যাঁ, সবাই আমরা এক ঝাঁক নবীন প্রাণ, সবাই খুব হৈ হৈ করে আমরা অফিস করতে যেতাম। আর ছোট জায়গা, কম মানুষ, ছোট পরিসরে অনুষ্ঠান, 3 ঘন্টার মাত্র, নিয়ে সকলের সাথে সকলের সম্পর্কটা খুব গাঢ় ছিল, আর খুব একদম মনে হতো ইউনিভার্সিটি লাইফ। তারপরে যখন আমরা গলফ ট্রেনে এলাম, তখন বড় বাড়ি, অনেক মানুষ, অনেক বড় প্রোগ্রাম, তারপরে তো 24 ঘন্টারই হয়ে গেল ট্রান্সমিশন, সারাদিন ধরেই ট্রান্সমিশন চলে। নিয়ে আমাদের আর কখনো নমস্কার দূরদর্শন বলে খুলতেও হতো না, আর নমস্কার দূরদর্শন শেষ হচ্ছে বলে শেষও করতে হতো না। সুতরাং সমস্ত জিনিসটাই খানিকটা ছড়িয়ে গেল, আমরা ছড়িয়ে পড়লাম। তবে প্রথম দিকের দূরদর্শন যেটা, সেই খুব টালিগঞ্জের রাধা ফিল্ম স্টুডিও, ভীষণ সুন্দর দিনগুলো গেছে। খুব অনেক কনস্ট্রেন্টসের মধ্যে আমরা কাজ করেছি, অনেক অসুবিধার মধ্যে। প্রযুক্তি তখন এত ভালো হয়নি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আমরা খুব আনন্দ করে কাজ করেছি, খুব।